ওকে, সো এখানে আমাদের কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে জানতে হবে। গত ক্লাসে আমরা ক্রেনিয়াল নার্ভ পড়েছি, আজকে আমরা স্পাইনাল নার্ভ পড়বো। স্পাইনাল নার্ভ পড়ার ক্ষেত্রে স্পাইনাল নার্ভের পেয়ার গুলো কি কি, স্পাইনাল নার্ভ কোন দিক থেকে বের হয়, এবং স্পাইনাল নার্ভের আমি যে ফাংশনাল কানেকশন বুঝাইছি যে ডর্সাল রুট ভেন্ট্রাল রুট, ডর্সাল রুট হলো সেন্সরি, ভেন্ট্রাল রুট হলো মোটর, তারপরে দুইজন মিলে হলো স্পাইনাল নার্ভ, সেটা কিনা একটা মিক্সড নার্ভ। তারপরে টপিক হলো স্পাইনাল কর্ড লোয়ার এক্সটেন্ট। স্পাইনাল কর্ডের এই লোয়ার এক্সটেন্ট এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এখানে একটা কনসেপ্ট আলোচনা করা হয়েছে যে আমাদের ক্ষেত্রে লাম্বার পাংচার যদি আমাদের করতে হয় কোন স্পেসটা আমাদের জন্য সেফ। তাহলে এখানে একটা কনসেপ্ট হলো লাম্বার পাংচারের জন্য কোন স্পেসটা সেফ এবং কেন সেটা সেফ। ঠিক আছে, এটা একটা বুঝবো। স্পাইনাল কর্ড এক জায়গাতে শেষ হচ্ছে কিন্তু সাব অ্যারাকনয়েড স্পেসটা আরেক জায়গাতে শেষ হচ্ছে। তার মানে আমাদের একটা গ্যাপ থাকে যেখানে স্পাইনাল কর্ড নাই কিন্তু সাব অ্যারাকনয়েড স্পেস আছে। এই গ্যাপটা হলো আমরা টার্গেট করি লাম্বার পাংচারের জন্য। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। স্পাইনাল কর্ডের লোয়ার এক্সটেন্টে যখন আমরা পড়বো, এখান থেকে আরো দুইটা জিনিস আমরা বুঝবো যে কর্ডা ইকুইনা কি জিনিস আর কোনাস মেডুলারিস কি জিনিস। দুইটা জিনিস আমরা একটু বুঝবো, কর্ডা ইকুইনা কি দিয়ে ফর্মেশন হয়। ঠিক আছে, আচ্ছা। যাই হোক, এই জায়গায় আমরা বেশি ফোকাস করতে বলবো যে জিনিসটাকে, সেটা হলো লাম্বার পাংচারের কনসেপ্টটা। লাম্বার পাংচারের কনসেপ্টের ক্ষেত্রে এই লেয়ার গুলো ইম্পর্টেন্ট। ইউএসএমএল তে সাধারণত এ ধরনের কোশ্চেন আসে না যে বলো কি কি লেয়ার ক্রস করে, সাধারণ এরকম মুখস্থ জিজ্ঞেস করবে না। কিন্তু আপনার এটা আসতে পারে যে কোনো একটা ইয়াতে জিজ্ঞেস, মানে আহ কি বলে কি নিডল ক্রস করা, এটা এই জায়গাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিভাবে প্রশ্ন আসে বলাটা একটু টাফ, কিন্তু এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এটা পড়বো। অলরাইট, এবং এটা সেন্স মেক করে যে কোনটার পরে কোনটা। তারপরে টপিক হলো আমাদের স্পাইনাল কর্ডের সেকশন পড়াশোনা শুরু হয়ে গেল। স্পাইনাল কর্ডের কোশ্চেন গুলো বিভিন্ন ভাবে আসে, কিন্তু স্পাইনাল কর্ড থেকে একটা না একটা প্রশ্ন থাকবেই। ভাগ্য ভালো হলে আরো বেশি থাকতে পারে। কেন ভাগ্য ভালো বললেন ভাইয়া? এটা কি ভাগ্য ভালো নাকি ভাগ্য খারাপ? এটা আসলে ভাগ্য ভালো। কারণ স্পাইনাল কর্ডের রিলেশন গুলো থেকে আর কি কনফার্ম কোশ্চেনের অ্যান্সার দাগানো যায়। অর্থাৎ ইউএসএমএল তে এরকম কিছু কোশ্চেনের অ্যান্সার দাগানো যায় যখন বুঝা যায়, নিজে আমি বুঝতে পারি যে হ্যাঁ কোশ্চেনটা রাইট হচ্ছে, এই জন্য আমি বলবো ভাগ্য ভালো। কিভাবে পড়বো? স্পাইনাল কর্ডের প্রথমে যেটা পড়তে হবে সেটা হলো অ্যারেঞ্জমেন্ট, টপোগ্রাফিক্যাল যে অ্যারেঞ্জমেন্ট গুলো সেটা, যেখানে পোস্টেরিয়র হর্ন কোনটা, অ্যান্টেরিয়র হর্ন বা ভেন্ট্রাল হর্ন কোনটা, হোয়াইট ম্যাটার কোনগুলো, গ্রে ম্যাটার কোনগুলো, সেন্ট্রাল ক্যানাল কোথায় থাকে, তারপরে কোন ট্র্যাক্ট কোন দিকে থাকে। কোন ট্র্যাক্ট কোন দিকে থাকে প্রথমে এটা পড়াটা একটু টাফ হয়ে যাবে। তো প্রথমে আমরা যেটা পড়বো সে কি কি ট্র্যাক্ট আছে, ট্র্যাক্ট গুলোর কাজ কি, এই ট্র্যাক্ট গুলো তারপরে কোথা থেকে কোথায় যায়, এটা সবগুলো পড়ানো হয়েছে। জাস্ট অ্যাগেন স্পেসিফিকলি হয়তো বা এই ছবি থেকে প্রশ্ন আসবে না। স্পেসিফিকলি আপনাকে হয়তো বা নাম মুখস্থ জিজ্ঞেস করবে না যে বলো কি কি ডিসেন্ডিং ট্র্যাক্ট আছে। কিন্তু এটা আপনার ব্রেনের ম্যাপিং এ হেল্প করবে, অর্থাৎ আপনি যখন পড়বেন আপনার মাথায় পড়াগুলো গুছিয়ে রাখতে হেল্প করবে। এটা আগের ফার্স্ট এডে ছিল না, এটা একটা নতুন অ্যাড করা হয়েছে। স্পাইনাল কর্ডের ট্র্যাক্টের অ্যানাটমি এবং ফাংশন, সেই অ্যানাটমি এবং ফাংশনের মধ্যে আবার ফার্স্ট অর্ডার নিউরন কোথায় আছে, সেকেন্ড অর্ডার নিউরন কোথায় আছে, থার্ড অর্ডার নিউরন কোথায় আছে, সবগুলোকে বলা হয়েছে। তো দুইটা দুইটা সেন্সরি কম্পোনেন্ট, দুইটা অ্যাসেন্ডিং ট্র্যাক্টের সাথে একটা ডিসেন্ডিং ট্র্যাক্টকে কানেক্ট কম্পেয়ার করা হচ্ছে। তা যাই হোক, আমি সবসময় প্রেফার করি ছবি দেখাটাকে। এই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো দ্য লেভেল অফ ক্রসিং, লেভেল অফ ডিকাসেশন, কোন লেভেলে সে ক্রস করতেছে। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কারণ ওই লেভেলের পরে হলো আপনি ইপসিল্যাটারাল নাকি কন্ট্রাল্যাটারাল, এই কথাটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে কথা চলে আসে রিফ্লেক্স। রিফ্লেক্স থেকে একটা কোশ্চেন আপনার জন্য কনফার্ম আমি বলে দিতে পারি। সেটা হলো, একটা মানুষের যদি অ্যাকিলিস রিফ্লেক্স না থাকে, অ্যাকিলিস রিফ্লেক্স যদি চলে যায়, অথবা একটা মানুষের যদি প্ল্যান্টার ফ্লেকশন চলে যায়, তাহলে এটা S1 নার্ভ রুট। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এটা একেবারে লিখে রাখেন। ঠিক আছে, এটা S1। সামহাও ওরা এটাকে খুব পছন্দ করে। তবে আমি বলবো এখানে সবগুলোকেই পড়তে আর কি। প্যাটেলার রিফ্লেক্স যখন আমরা দেখি তখন অ্যাকচুয়ালি আমরা ফিমোরাল নার্ভের সাথে নিয়ে কথা বলতেছি। কারণ প্যাটেলার রিফ্লেক্স আমরা দেখতেছি যে নি জয়েন্টের এক্সটেনশন হচ্ছে, অর্থাৎ ফিমোরাল নার্ভ। তাহলে ফিমোরাল নার্ভই এই জায়গার এই টেন্ডন থেকে ইনফরমেশন নিয়ে যাচ্ছে, আবার ফিমোরাল নার্ভই আবার এখানে ইনফরমেশন নিয়ে আসতেছে। এই প্যাটেলার রিফ্লেক্সের ক্ষেত্রে নার্ভ রুটটা কত, বাইসেপস ব্রাকিওরেডিয়ালিস এর ক্ষেত্রে নার্ভ রুট কত। নার্ভ রুট গুলো অনেক সময় পরীক্ষা আসতে পারে, খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে যদি দুইটা ধরেন আপনি মনে থাকতেছে না, আমি বলবো দুইটা জিনিস জন্য আমরা কোনো সময় না ভুলি। নাম্বার ওয়ান, অ্যাকিলিস রিফ্লেক্সের জন্য S1,
আর হলো অ্যানাল উইঙ্ক রিফ্লেক্সের জন্য S3 S4। ক্রিমাস্টেরিক রিফ্লেক্স প্লাস মাইনাস, অর্থাৎ দুইটা মুখস্থ করতে হলে অ্যাকিলিস এবং অ্যানাল উইঙ্ক রিফ্লেক্স, তিনটা মুখস্থ করতে হলে সাথে 3 নম্বরটা অ্যাড করতে হবে ক্রিমাস্টেরিক রিফ্লেক্স, চারটা মুখস্থ করতে পারলে সেই ক্ষেত্রে চতুর্থটা অ্যাড হবে প্যাটেলার রিফ্লেক্স, 5 নম্বর 6 নম্বর যদি মুখস্থ করা সম্ভব হয় সেক্ষেত্রে যুক্ত হবে বাইসেপস ব্রাকিওরেডিয়ালিস রিফ্লেক্স, ট্রাইসেপস রিফ্লেক্স। ওকে, অলরাইট। রিফ্লেক্সের গ্রেডিং গুলো অ্যাকচুয়ালি ইউএসএমএল তে পরীক্ষা আসবে না, কিন্তু এটা সামথিং, এটা আপনার জানা উচিত। 0 মানে কোনো রিফ্লেক্স নাই, 1+ মানে হাইপো অ্যাক্টিভ, 2+ মানে হলো নর্মাল অ্যাক্টিভ, 3+ মানে হলো হাইপার অ্যাক্টিভ আর হলো ক্লোনাস। প্রিমিটিভ রিফ্লেক্স গুলো থেকে সাধারণত পরীক্ষা প্রশ্ন আসে, ডিরেক্টলি জিজ্ঞেস করবে না, কিন্তু সিনারিওতে অনেক সময় আপনাকে ডেসক্রাইব করবে যে আমি কি কি প্রিমিটিভ রিফ্লেক্স পেতে পারি। ওকে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো প্লান্টার রিফ্লেক্স, পামার রিফ্লেক্স। প্লান্টার রিফ্লেক্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ল্যান্ডমার্ক অফ দ্য ডার্মাটম, ল্যান্ডমার্ক অফ দ্য ডার্মাটম থেকে সরাসরি প্রশ্ন আসবে না পরীক্ষায়, সরাসরি প্রশ্ন আসার পসিবিলিটি একটু কম, যদি একেবারে আসতেই হয় হ্যান্ড আর ফুটেরটা বেশি বেশি আসে। ঠিক আছে, তো যদি সম্ভব হয় হ্যান্ড এটা পড়বেন। অ্যাগেন যদি খুব বেশি ডিফিকাল্ট মনে হয় এই জায়গা বাদ দিতে পারেন, এটা খুব একটা মানে কি বলে, একেবারে কনফার্ম না যে একটা প্রশ্ন আসবেই। আর এটাতে যে পরিমাণ এফোর্ট দেওয়া দরকার হবে সেই তুলনায় আমি বলি যে খুব বেশি কষ্ট হলে বাদ দেন। কিন্তু আমি আপনাদের কিছু সহজ বুদ্ধি শিখাই দিছি, সহজ কিছু টেকনিক শিখাই দিছি, সেই টেকনিক গুলো একটু বোঝার উচিত এখান থেকে। পরবর্তীতে এবং এখানে কোশ্চেন গুলো ডিরেক্ট আসার চেয়ে হলো অ্যাসোসিয়েটেড কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটা হলো অ্যাসোসিয়েটেড কোশ্চেন মানে কি, ইনফরমেশন গুলো আপনার প্রেজেন্ট থাকবে। আপনাকে বলবে যে অ্যানাল ক্যানেলের চারপাশে তার সেন্সেশন নাই, আপনাকে বলবে স্যাডল প্যারাস্থেসিয়া। স্যাডল প্যারাস্থেসিয়া মানে কি, তার মানে কোন নার্ভ রুট গুলো গেছে। ঠিক আছে, তাহলে এই যে ছবিটা দেখতেছেন এই ছবিগুলো দেখে, অর্থাৎ কডা ইকুইনা সিনড্রোম, কোনাস মেডুলারি সিনড্রোম গুলো যেন আলাদা করতে পারি, এর জন্য লোয়ার এরিয়া গুলো আমরা একটু বোঝার চেষ্টা করব, নাম্বার 1। আর L5 কোথায় থাকে, S1টা ল্যাটারালি থাকে, এগুলো একটু বোঝার চেষ্টা করব টুকটাক, যতটুকু মাথায় থাকে। এটা দিয়ে আমি খুব একটা স্ট্রেস নিতে না করতেছি আর কি। স্ট্রেস নিতে বলতাম যদি আমাদের পরীক্ষাটা হতো এরকম যে স্কোরিং এর পরীক্ষা, যে আমি চাই আপনি একটা প্রশ্ন মিস না করেন, কিন্তু আপনার জন্য এখন সেটা না, এখন আপনাদের হাই এল টপিক গুলো টাচ করতে বলো, পরীক্ষায় পাশ হয়ে যাবে, বিশ্বাস করেন। মোর দ্যান 80% কোশ্চেন হাই এল থাকে এবং খুব কমন টপিক থেকে কোশ্চেন থাকে। পরীক্ষা দেওয়ার পরে যদি আমার এই কথাকে ভুল প্রমাণ করতে পারেন, পুরো রিফান্ড। ঠিক আছে, পরীক্ষা দিয়ে আসার পর আপনি সেম কথাই বলবেন যে ভাইয়া মেজরিটি কোশ্চেন, 80% কোশ্চেন হাই এল টপিক এবং কমন টপিক থেকে ছিল। তাহলে পরও কেন ইউএসএমএল কঠিন? কারণ হলো এটা হিউজ সিলেবাস। ইউএসএমএল স্টেপ 1 আমি যদি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে বলেন মেডিকেল সায়েন্সের কোন ব্রাঞ্চের কোশ্চেন এখানে নাই, কোন সাবজেক্টের কোশ্চেন এখানে নাই, সেটা সেই ফার্স্ট ইয়ারের অ্যানাটমি থেকে শুরু করে একেবারে নিউরোসার্জারি পর্যন্ত যদি জিজ্ঞেস করি, বলেন কোন স্পেশালিটির কোশ্চেনটা এখানে নাই। এই জন্য স্টেপ 1টা টাফ। ঠিক আছে, প্রিফ্রন্টাল কর্টেক্স এর ফাংশন কি, প্রিফ্রন্টাল কর্টেক্স এর ফাংশন জানতে হবে, কারণ আপনাকে এই ব্রেনের এই এরিয়া গুলো ওরা খুব পছন্দ করে, এইখানে কোনো মাপ হবে না। এই যে পেজটা, এই পেজে কোনো মাপ হবে না। তা কিছু পেজ আমি কেন কমাই দিই, কিছু পেজ আমি কমাই দিই কারণ ওই যে আমি তো জানি কিছু পেজ আমি আপনাকে মাপ দিতে পারবো না, কিছু পেজে কোনো সার হবে না। এই পেজ হলো এরকম একটা পেজ যেখান থেকে কোনো সার হয় না, এবং একটা এনবিএমই যখন দিতে যাবেন দেখবেন এই শুধুমাত্র এই পেজটা থেকে, শুধুমাত্র এই টেবিলটা থেকে 2-3টা কোশ্চেন চলে আসতেছে। বুঝছেন, এরকম কিছু এরিয়া আছে। এক স্পাইনাল কর্ডের লেশন থেকে 2-3টা কোশ্চেন চলে আসতেছে। ভ্যাসকুলার টেরিটরির সাথে স্ট্রোকের অ্যাসোসিয়েশন, কোন এরিয়া ব্রেনে ড্যামেজ হচ্ছে এবং তার ফাংশন কোনটা চলে যাচ্ছে, এই কনসেপ্টের উপর বেচ করে 2-3টা কোশ্চেন চলে আসতেছে। ক্রেনিয়াল নার্ভ থেকে 2-3টা কোশ্চেন চলে আসতেছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এগুলো মিস দেওয়া যাবে না। প্রিফ্রন্টাল কর্টেক্স থেকে ফ্রন্টাল লোব সিনড্রোম ডিস ইনহিবিশন হয় সাধারণত রাইট সাইডের, অর্থাৎ ফ্রন্টাল লোবের ফাংশন আমরা জানি। এখান থেকে দুই ভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, টিউমার হয়েছে, ট্রমা হয়েছে, স্ট্রোক হয়েছে, অথবা এরকম একটা নিউরো ডিজেনারেটিভ ডিজিজ আছে যেটা বাইফ্রন্টাল লোবকে এফেক্ট করে, সেটা হলো ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। আগে মাথায় একটা আইডিয়া রাখবেন যে কখন কখন আমাকে এটা জিজ্ঞেস করতে পারে। তারপরের টপিক হলো ফ্রন্টাল আইফিল্ড। ফ্রন্টাল আইফিল্ডের কথা ইউজ আমরা ক্লিনিক্যালিও করি। ফ্রন্টাল আইফিল্ড দিয়ে আমরা জিজ্ঞেস করি যে তার গেজ ডেভিয়েশন হয়েছে কিনা, তার গেজ ডেভিয়েশন হয়েছে কিনা, এটাতে আমরা বুঝতে পারি যে কোন এরিয়াতে লেশন।
গেজ ডেভিয়েশন, ইরিটেশন হলে একদিক যেদিক মানে তার যেটা ফাংশন সেই অনুযায়ী ফাংশন করবে, আর একটা হলো লস অফ ফাংশন। তাহলে যদি ইরিটেশন করে তাহলে হবে অপোজিট দিকে তাকায়, কারণ ফ্রন্টাল আই ফিল্ডের কাজ হলো নর্মাল ফাংশন কি সেটা বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন। তাহলে এরিয়াটাকে আমি স্টিমুলেট করলে কি হবে, এরিয়াটা ফাংশন অ্যাবসেন্ট হয়ে গেলে কি হবে। তারপরে টপিক হলো প্যারামেডিয়ান পন্টেন্ট রেটিকুলার ফরমেশন, না পড়লেও না না পড়লে চলবে না, এটা এটা পড়তে হবে। সরাসরি হয়তো বা এটার ফাংশন জিজ্ঞেস করবে না, কিন্তু যখন আমরা ইন্টারনিউক্লিয়ার অপথ্যালমোপ্লাজিয়া পড়বো তখন এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে। কিন্তু এখান থেকে সরাসরি প্রশ্ন আসার সম্ভাবনাটা একটু কম। ডমিনেন্ট প্যারাইটাল কর্টেক্সে যদি লেশন হয় তাহলে গার্ডসম্যান সিনড্রোম, অ্যাগ্রাফিয়া, অ্যাকালকুলিয়া, ফিঙ্গার অ্যাগনোসিয়া, লেফট রাইট ডিসঅরিয়েন্টেশন, এটা পরীক্ষা জিজ্ঞেস করে। নন ডমিনেন্ট প্যারাইটাল কর্টেক্স হলে যেটা হয় সেটা হলো কন্ট্রাল্যাটারাল সাইড অফ দ্য ওয়ার্ল্ড কে সে ইগনোর করে, অর্থাৎ হেমি নেগলেক্ট সিনড্রোম। বাংলাদেশে থাকতে আমি কোনোদিন হেমি নেগলেক্ট সিনড্রোমের পেশেন্ট দেখি নাই, আলহামদুলিল্লাহ ইউএসএ তে আসার পরে দেখছি। ইউএসএ তে ট্রেনিং করলে এটা একটা সুবিধা, আপনি নিজেও আপনার কাছে, আমার কাছে এখন অ্যান্সার নাই আমার, কারণ আমি আসলে বাংলাদেশে খুব একটা এক্সপোজার নাই, থাকলে হয়তো বা অ্যান্সার থাকতো, এই জন্য আমি খুব কনফিডেন্টলি বলতেও পারি না যে বাংলাদেশে এই রোগী নাই বা সামথিং। আমার কাছে মনে হচ্ছে যে যতটুকুই দেখছি, যতটুকুই দেখা সম্ভব হয়েছে, আমাদের হসপিটালও খুব ছোট তা না, আমাদের হসপিটালটা 900 বেডের এবং অনেক রোগী থাকতো, কিন্তু মনে তো সব রোগী সিওপিডি, অ্যাজমা, হার্ট ফেলিওর, সিওপিডি, অ্যাজমা, হার্ট ফেলিওর, ডায়রিয়া, জিআই ব্লিডিং, স্ট্রোক, সব স্ট্রোক একই রকম, এরকম রোগী থাকতো বেশি। একটা কমন প্যাটার্নের রোগী আছে একই রকম, দেখা গেছে ডায়াগনোসিস চিন্তা করলে তিন চারটা টাইপের ডায়াগনোসিস, সব রোগী একরকম, সার্জারিতে গেলে সেম। কিন্তু এইখানে অনেক ভ্যারাইটি পাওয়া যায়, এটা হলো একটা ইন্টারেস্টিং বিষয় যেটা আপনারা খুব এনজয় করবেন, ঠিক আছে। বেজাল, তারপরে চলে আসি নন ডমিনেন্ট প্যারেটাল কর্টেক্স। নন ডমিনেন্ট প্যারেটাল কর্টেক্সে লেশন হলে কি হয়। তারপরে কথা হলো বেজাল গ্যাংলিয়াতে লেশন হলে কি হয়, বেজাল গ্যাংলিয়ার ফাংশন কি। সাবথ্যালামিক নিউক্লিয়াস থেকে এখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে, এবং এটার সিনারিওটা কিভাবে ডেসক্রাইব করবে সেটা বলছি। ওয়াইল্ড টাইপ অফ মুভমেন্ট, ওয়াইল্ড টাইপ অফ মুভমেন্ট হওয়ার কারণ হলো প্রক্সিমাল মাসেল গুলোকে ইনভলভ করে, এবং আমাদের প্রক্সিমাল মাসেল গুলো মোর পাওয়ারফুল। তাহলে সাবথ্যালামিক নিউক্লিয়াস হলে কন্ট্রাল্যাটারাল হেমিবালিসমাস হয়, এই কন্ট্রাল্যাটারাল শব্দটা অনেক ইম্পর্টেন্ট। তার মানে আপনার যদি রাইট সাইডেড সাবথ্যালামিক নিউক্লিয়াসে লেশন হয় তাহলে আপনার ওয়াইল্ড মুভমেন্ট পাওয়া যাবে লেফট সাইডে। ম্যামিলারি বডি, এনিথিং অ্যাসোসিয়েটেড উইথ অ্যালকোহল, এটা ইউএসএমএলই তে ইম্পর্টেন্ট হয়ে যাবে। ইউএসএমএলই তে আসলে কোন কোন জিনিস ইম্পর্টেন্ট এটা বোঝানোর জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন কি শিখাই দিই আপনাদেরকে, বিভিন্ন টেকনিক শিখাই দিই। যেমন একটা টেকনিক হলো যে কোনো টপিক, যে কোনো টপিক যেটা দুই তিনটা সিস্টেম, দুই তিনটা ডিজিজ কে কানেক্ট করে দেয় সেটা বাই ডিফল্ট ইম্পর্টেন্ট। একটা সিঙ্গেল টপিক আপনি যদি দেখেন যে ফার্স্ট এড এর একটা পেজের বিশাল অংশ জুড়ে সে বসে আছে, ইম্পর্টেন্ট। একটা টপিক যদি আপনি দেখেন ই ওয়ার্ল্ডে বারবার প্রশ্ন আসতেছে, ই ওয়ার্ল্ড ওই টপিকের উপরে বারবার প্রশ্ন রেডি করতেছে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো একটু বুঝতে হবে যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কিভাবে বুঝবেন এগুলো বোঝার একটা উপায়। আর অবশ্যই লেকচারে তো আমি বলে দিই যে এই জায়গাটা একটু সুপার ডুপার ইম্পর্টেন্ট, এগুলো একটু খেয়াল রাখতে হবে, এগুলো এগুলো হেল্প করে। আমি যখন স্টুডেন্ট ছিলাম প্রথম দিকে আমার এরকম একটা ধারণা ছিল যে ইভেনচুয়ালি তো আমাকে সবকিছুই পড়তে হবে, সো সবকিছু পড়বো, সবকিছু পড়বো, ঠিক আছে, কিন্তু ওই যে বললাম যে ধাপে ধাপে মানুষ শিখতে পারে, এই জন্য প্রথমে হলো সব ইম্পর্টেন্ট গুলো যেন আমার মিস না হয়, পরে দেখা যাবে একটু লেস ইম্পর্টেন্ট আমি পারতেছি, ঠিক আছে। কি কি ভাবে পড়ালেখা সহজ হয়, পড়ালেখা সহজ হওয়ার একটা উপায় হলো ছোট ছোট স্টেপে যারা পড়াশোনা করতে পারে। যে আপনার কাছে নিউরোলজিটা খুব কঠিন মনে হইতেছে, ধরেন আপনি চিন্তা করলেন যে আজকে সারাদিন আমি এই পেজটা বুঝবো, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো, এবং আমি কোনটা বুঝিনি নিজের না বুঝাটা নিজেকে ফিল করতে হবে। যেমন আমার পায়ে জুতাটা ফিট হয়েছে কিনা আমি বুঝি, তাই না। এখন আপনি কোন একটা কারণ আমি ধরে নিচ্ছি আপনি বুঝতেছেন না যে ফ্রন্টাল আই ফিল্ড জিনিসটা কোথায়। এখন আপনাকে যখন বলবো যে এই যে ফ্রন্টাল আই ফিল্ডের ফাংশন এটা, তাহলে একটা মানুষ, দুইটা স্টুডেন্ট থাকবে, একটা স্টুডেন্ট সে ইমাজিন করতে পারবে ফ্রন্টাল আই ফিল্ডটা কোথায় আছে, আর একটা স্টুডেন্ট ইমাজিন করতে পারবে না যে ফ্রন্টাল আই ফিল্ডটা কোথায় আছে। তাহলে যে ইমাজিন করতে পারবে তার কাছে এই পড়াটা তখন সহজ মনে হবে, একরকম মনে হবে। যে ইমাজিন করতে পারবে না তার কাছে এটা কঠিন মনে হবে। এখন ওই যে যার কাছে কঠিন মনে হইতেছে এরকম স্টুডেন্ট আবার দুই রকম। এক গ্রুপ হলো বুঝতে পারে,
যে আমার কাছে এটা কেন কঠিন মনে হইতেছে, কারণ আমার কোনো আইডিয়া নাই কেন আহ কেন আমার কাছে কঠিন মনে হইতেছে। এটা মানে সরি, এটা এক গ্রুপ বুঝতে পারে না, আরেক গ্রুপ বুঝতে পারে যেটা আমার কাছে কঠিন মনে হইতেছে কারণ আমি থিঙ্ক করতে পারতেছি না ফ্রন্টাল আই ফিল্ডটা ব্রেনের কোন এরিয়াতে আছে, কোথায় আছে। বুঝতেছি সামথিং ইন দ্য ফ্রন্টাল লোব, কিন্তু একটু দেখলে ভালো হতো। খুবই আনফরচুনেট, আমাদের এই গ্রুপটা সংখ্যা অনেক কম, কারণ আমাদের পড়ালেখার ধরনটা এরকম, ছোটবেলা থেকে আমাদের পড়ালেখার ধরনটা এরকম, আমাদের থিঙ্ক করাটা অলমোস্ট নাই হয়ে যায়। আর মেডিকেল হলো কফিনের শেষ পেরেক, মেডিকেল আসার পরে আমাদের থিঙ্কিং আরো মানে ভ্যানিশ হয়ে যায়। দ্যাটস কখনো আমরা কোনো একটা কিছু বুঝছি নাকি বুঝি না এই ফিলিং, মানে এই ইয়েটাই থাকে না আমাদের। আউটকাম অ্যাসেসমেন্ট থাকে, মনে আছে নাকি মনে নাই, পারতেছি নাকি পারতেছি না। এটা আমাদের একদম রিফ্লেক্স লেভেলে চলে গেছে, ঠিক আছে, এটা আমাদের একদম অভ্যাস লেভেলে চলে গেছে। আপনি আপনার পারফরমেন্সকে সাবকনসিয়াস মাইন্ডে জাজ করেন, আপনার কি এটা মনে থাকতেছে নাকি মনে থাকতেছে না, পারতেছেন নাকি পারতেছেন না। আর আমি এটাকে রিপ্লেস করতে বলতেছি অন্য একটা কোশ্চেন অ্যাস্ক করার মাধ্যমে, নিজেকে নিজে একটা কোশ্চেন অ্যাস্ক করবেন। বলেন সেই কোশ্চেনটা কি, দেখি আমার কথা কয়জন ফলো করে। বলেন। আউটকাম অ্যাসেসমেন্ট। আমি পড়ে পড়ে সামনে আগাবো, তাই না? আমি পড়বো সামনে আগাবো, পড়বো সামনে আগাবো। কিসের কি কি কোশ্চেন অ্যান্সারের বেসিস আমি বুঝবো যে হ্যাঁ এখন ইটস ওকে, এখন আমি সামনে আগাইতে পারি। ওয়াই হাউ হইলো না, আরো সিম্পল। সবকিছুতে হোয়াই হাউ খুঁজলে সমস্যা। আমি আপনাকে বললাম যে এই যে মন জয় করে ফেলছে এরশাদ তালুকদার, ঠিক আছে, ডাজ ইট মেক সেন্স, এটাকে সেন্স মেক করে কিনা, দ্যাটস ইট। সিম্পল একটা সহজ কোশ্চেনের অ্যান্সার, একটা সহজ কোশ্চেনের অ্যান্সার নিজের মনের মধ্যে আনার চেষ্টা করবেন যে ভাই এটা কি সেন্স মেক করতেছে আমার কাছে, দ্যাটস ইট। না হলে কিন্তু ভাই সাফারিং আছে ফিউচারে, যেই সাফারিং আসলে খুবই কষ্ট। এটা টিচার হিসেবে অ্যাকনলেজ করা মানে উইটনেস করা কষ্ট, এটা আমি চাই না। সাফারিংসটা কি, অনেক পড়তেছে কিন্তু আগাচ্ছে না, প্রোগ্রেস হচ্ছে না, প্রোগ্রেশন হচ্ছে না, মানে এনবিবি তে ভালো স্কোর আসতেছে না। ট্রাস্ট মি, এটা কোনোদিনও হবে না যদি আজকে থেকে আপনি এই ডেভেলপমেন্টটা করেন। ডাজ ইট মেক এনি সেন্স, সেন্স মেক করে নাকি সেন্স মেক করে না, দ্যাটস ইট। জাস্ট এটার উপর বেস করে আগান। রেসিডেন্সির সময় আপনার এই জিনিসটা কাজে দিবে। রেসিডেন্সির সময় আপনি ইন্টারনাল মেডিসিনে যদি রেসিডেন্সি করেন, দেখবেন ইউ হ্যাভ টু ডিল উইথ সো মেনি থিংস, সো মেনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। ডাবল ট্রিপল চেক করেন যারা ইন্টারনাল মেডিসিনে আসলেই রেসিডেন্সি করতে চান আর কি। দেখেন মানুষের সাধারণত ক্যারিয়ারের বেসিসে করে মনে হয়। আমি তো ইন্টারনাল মেডিসিন আগে ভয় পাইতাম, এখন আমি হসপিটালে ঢুকে ভয় আরো বেড়ে গেছে, এত পরিমাণ গ্রাউন্ড ওয়ার্ক করে ওরা, বলার মতন না। তো যাই হোক, এনিওয়েজ, কিন্তু আবার লার্নিং অপরচুনিটি আছে অনেক। সেটা হলো, ধরেন আপনি যখন মেডিসিনে রেসিডেন্সি করতেছেন ইন্টার্ন ফার্স্ট ইয়ার, তো অনেক জায়গায় আপনি কনসাল্ট পাঠাবেন, তারা আপনাকে অনেক কিছু করতে বলবে যে ঠিক আছে আমাদের রিকমেন্ডেশন এটা, আমাদের রিকমেন্ডেশন এটা। ধরেন আপনার কাছে একটা কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্ট আসলো, কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্ট আসার পর আপনি নিউরোতে কনসাল্ট দিলেন, আমরা নিউরো থেকে কনসাল্ট যে বললাম যে দিস ইজ টু আর্লি টু নিউরো প্রগনোস্টিকেট, 3 দিন পরে। হোয়াই 3 দিন পরে? আমরা বললাম যে আহ, 3 দিনের জন্য বা 5 দিনের জন্য নিউরন স্পেসিফিক ইনোলেস পাঠিয়ে দেন। হোয়াই? আমরা বলবো যে কিছু পেশেন্টের ক্ষেত্রে বলবো যে হাইপোথার্মিয়া ট্রিটমেন্ট হবে, কিছু পেশেন্টের জন্য বলবো যে হাইপোথার্মিয়া ট্রিটমেন্ট হবে না। হোয়াই? কিভাবে এটা হেল্প করে? কিছু পেশেন্টের ক্ষেত্রে, মোস্ট অফ দা 99% পেশেন্টের ক্ষেত্রে আমরা বলবো যে নো হাইপারটনিক স্যালাইন। হোয়াই? এই কোশ্চেন গুলো সেন্স মেক করে কিনা। তা আমরা এরকম একটা কালচার থেকে বড় হয়ে আসছি, ঠিক আছে, তা আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেরকম, আইএমও বলছে হাইপারটনিক স্যালাইন দিব না, দিব না। আইএমও সিএ ভাইয়া বলছে, সিএ আপু বলছে এটা, এটা মানে, এবং ওই ডিরেকশনে যে মুভ করা যায় না তা না, এরকম সিচুয়েশন আমরা এটা করি, এটা নিয়ে আসছে তাই আমরা এটা করি। নেভার এভার উই থিঙ্ক ওয়াই, না করলে কি হবে, ঠিক আছে, কারণ আমাদের এটা সাহস, মানে এটা ইম্পসিবল আমাদের কালচার থেকে এটা করা। দ্যাটস ওই জিনিসটা আমাদের ব্রেনে থাকে না। যখন আপনাকে মানুষ জিজ্ঞেস করবে হোয়াই, তখন তো আপনি অ্যান্সার দিতে পারবেন না, রাইট? এবং আপনি রেশনালাইজ করে কথা বলতে পারবেন না, যেটা মানে কিভাবে এখানে মানুষ আপনাকে জাজ করবে। আপনি যখন রেসিডেন্সি করবেন অথবা আপনি যখন অবজারভারশিপ করবেন, আমি তো অবজারভারশিপ ক্লাসে অনেক কিছু বলছি, এখন আরেকটু বলি কিভাবে মানুষ আপনাকে জাজ করবে।
আপনার কথা শুনলে বোঝা যাবে যে আপনি কি বুঝে কথা বলেন নাকি না বুঝে কথা বলেন। আপনি কি বুঝান নাকি বুঝান না। নিশ্চয়ই আপনি শুধু আমার কাছে পড়তেছেন, ব্যাপারটা এরকম না। আপনারে আমার আগে অনেক টিচার বুঝাইছে, বুঝাইছে না? অনেক টিচার আপনারে পড়াইছে। তো আপনি কথা শুনলে বুঝতে পারেন না যে টিচার নিজে বুঝে নাকি নিজে বুঝে না? বুঝেন কিন্তু। ঠিক একইভাবে আপনার মধ্যেও এটা হবে। আপনার কথা শুনলে মানুষ বুঝে ফেলবে। আপনি তো জাজ করতেছেন অন্য মানুষকে। হ্যাঁ, নিজেও বুঝে না কি করে বা সে নিজেও। আপনি কিন্তু জাজ করেন, করেন না? খালি অন্য মানুষটা আমরা বলি জাজমেন্টাল। আমরা নিজে সবাই এভরিওয়ান জাজমেন্টাল। এটাই পৃথিবী। কারণ আমাদের অ্যাসোসিয়েশন কর্টেক্স আছে, আমরা কম্পেয়ার করবোই ভাই। জাজমেন্টাল আমরা হবই। অ্যাকশন নেওয়া যাবে না সেই জাজিং এর উপর বেস করে। দ্যাটস ইট। যদি মনেও হয় যে ঠিক আছে এই আমার স্টুডেন্ট একটু উইক, আমার কাছে এরকম মনে হতে পারে, আমি জাজ করব, অবশ্যই জাজ করব। কিন্তু আমার স্টুডেন্ট উইক, দ্যাটস ওয়াই আমি তাকে আদর করব না, এটা হতে পারে না। দ্যাটস ওয়াই আমি তাকে রেসপেক্ট করবো না, সেটা হতে পারে না। এটার জন্য আমি মনে করবো যে না, তার স্বপ্ন দেখার মানে কোনো যৌক্তিকতা নাই, এটা হতে পারে না, রাইট? জাজমেন্টাল আমরা সবাই, কিন্তু জাজমেন্টের উপর আমরা অ্যাকশন নিব না। তো যাই হোক, যে কথায় ফিরে আসি। তো আপনি যদি এখন থেকে এখন আমি এটা বলতেছি, কথাটা খুব সিম্পল, রাইট? আপনার কাছে যখন মনে হবে খুব সিম্পল কোন অ্যাডভাইস গুলো আমরা উড়াই দিই, কারণ আমরা মনে করি এটা আমি করতে পারবো। কিন্তু এই অ্যাডভাইসটা একদিকে খুব সিম্পল এবং একদিকে খুব ক্রিটিক্যাল। আপনার কাছে মনে হচ্ছে আপনি পারবেন, অ্যাকচুয়ালি হয়তো বা পারবেন না। এই জন্য বারবার বলা। এখন থেকে অভ্যাস করেন। কারণ এটা প্রায় অনেক দিনের অভ্যাস, তো 12 বছর প্লাস 6 বছর, 18 বছরের অভ্যাস তো। সেন্স মেক করা দিয়ে আমরা আসলে পড়ালেখা করি না। আমাদের পড়ালেখার সিস্টেমটা সেন্স মেকের উপর ছিল না, আপনি যদি একটু খেয়াল করে দেখেন সবকিছুতে। এই জন্য আমাদের এই জিনিসটা নাই, রেশনালাইজ করি না আমরা কোনো কিছু। তো এখন থেকে আমরা এটা করার চেষ্টা করব, দেখবেন খুব সহজ হয়ে যাবে। এবং এটা হলো ফার্স্ট জিনিস। হোয়াই হাউ এটা হলো তার পরের লেভেল। হোয়াই হাউ এর ক্ষেত্রে এটা একটা খুব মানে ফ্যান্টাস্টিক কোশ্চেন। আই এম গ্ল্যাড একজন মনে রাখছে অন্তত কোশ্চেনটা। হোয়াই এন্ড হাউ এটা হলো যে সেন্স মেকটা হচ্ছে না, ওইটার সলিউশনটা কি? সেন্স মেক হচ্ছে না, রাইট? হ্যাঁ, কেন হচ্ছে না? আচ্ছা, তো এটা কিভাবে হয়? অর্থাৎ এটা ডিপ লেভেলের জিনিস হলো হোয়াই এন্ড হাউ। সামটাইমস আমাদেরকে হোয়াই এবং হাউ অ্যাভয়েড করতে হবে। যেমন স্পাইনা বাইফয়েডা অকাল্টার ক্ষেত্রে ওই ভালো ওয়ার্ড কি হবে, ঠিক আছে, ওইখানে হাইপারট্রাইকোসিস কেন হয়? তো ওইখানে হাইপারট্রাইকোসিসটা কেন হয়, এই হোয়াই কোশ্চেনটা আমাকে কোনোভাবে হেল্প করবে না। তার কারণ আমি এটাকে অ্যাভয়েড করবো। এরকম কিছু এরিয়া আছে, ঠিক আছে? তো যাই হোক, সামনে যাই। অনেক সময় দেখা যাবে যে আমরা হোয়াই এন্ড হাউ কোশ্চেন না জেনেও জিনিসটা আমাদের কাছে সেন্স মেক করবে অন্য একটা ভাবে। কিরকম? যে আচ্ছা, এইটা দিয়ে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, এটা এটা কেন স্পাইনা বাইফিডা আছে আর এই পেশেন্টের কেন স্পাইনা বাইফিডা নাই, বেসড অন দিস সিমটম। ওকে, যদিও আমি ওই সিমটম গুলো অ্যাকচুয়ালি কেন হয় পুরোপুরি না বুঝলেও অনেক সময় আলাদা করতে পারি, এরকম, ঠিক আছে? আর যদি ওই সব, যদি হোয়াই হাউ জানি সেটা আরো বেটার, ইভেন মোর বেটার, রাইট? অলরাইট, তারপরে সামনে আগাই। যেমন আরেকটা আমাদের এখানে সামনে আমাদের এরকম একটা উদাহরণ আছে। অ্যাগ্রাফিয়া, অ্যাক্যালকুলা, ফিঙ্গার অ্যাগনোসিয়া যখন আমরা দেখতে পাবো তখন আমরা বলবো ডমিনেন্ট প্যারিটাল কর্টেক্স এরেকশন। ওকে, এটা যেহেতু নাই তাহলে ডমিনেন্ট প্যারিটাল না। ঠিক আছে, এই যে দেখেন এই কথাটা এইভাবে আমরা ডিফারেন্সিয়েট করলাম, স্টিল আমার কাছে সেন্স মেক করতেছে, কারণ আমি জানি ডমিনেন্ট প্যারিটাল লোবের ফাংশন কি। কিন্তু খুব ডিপ লেভেলের হোয়াই কোশ্চেনের এবং হাউ কোশ্চেনের অ্যান্সার আমি জানি না। সেই ডিপ লেভেলের হোয়াই অ্যান্ড হাউ হলো, হাউ dominant parietal cortex cause agraphia, how it cause acalculia, how it cause finger agnosia, right? সবসময় আমাদের এটা, সবসময় আমরা অতটা ডিপ লেভেলে যাই না, বাট ইটস ওকে। এটাও একটা স্ট্র্যাটেজি যে সবকিছুতে যদি আমরা খুব বেশি ডিপে ডিপে যাই তাহলে আমি কাভার করতে পারবো না। মানে এটাও একটা, মানে এটা মেডিকেল সায়েন্সের একটা ডিফিকাল্টিস। কারণ এত বড় সিলেবাস, এটা করা ছাড়া আসলে উপায় থাকে না। ওকে, সামনে গাই। ম্যামিলারি বডি। আচ্ছা, যে কথাটা বলতে চাইছিলাম, anything associated with alcohol for USMLE important. ম্যামিলারি বডি USMLE তে ইম্পর্টেন্ট কেন? অ্যালকোহলের সাথে রিলেশন আছে। ম্যামিলারি বডিটা এখানে যখন পড়বেন, স্টুডেন্টের প্রতি আমার একটা রিকমেন্ডেশন থাকবে, ম্যামিলারি বডিটা ভিজুয়ালাইজ করা, আইডেন্টিফাই করা, নিজে একটা ব্রেনের ছবি এঁকে পয়েন্ট আউট করা কোথায় ম্যামিলারি বডি আছে। আমাদের সবার মনের ভেতরে কয়েক স্পেসিসের শয়তান থাকে। ম্যামিলারি বডি আর পিনিয়াল গ্ল্যান্ডের মধ্যে
মানে এক্সচেঞ্জ করে দেওয়ার জন্য একটা স্পেসিফিক শয়তানের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে। ঠিক আছে? যদি এটা কোনো সময় হওয়ার পর আমারে বললেন যে ভাই আপনি এটা বলছিলেন এবং আমার ক্ষেত্রে এটা হয়েছে, আমি আউলাই ফেলছি কোনটা ম্যামিলারি বডি কোনটা পিনিয়াল গ্ল্যান্ড, কিন্তু আমি বললাম যে এটার জন্য একটা স্পেসিফিক ডেডিকেটেড শয়তান অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে আপনার মনের ভিতরে, এবং আমি বলে দিব যে স্টুডেন্টদের জন্য কোন কোন জায়গায় শয়তান অ্যাপয়েন্টেড। ওকে, আচ্ছা। তারপরে টপিক হলো অ্যামাইগডালা লেশন কোথায় হয়। অ্যামাইগডালা লেশন ক্লুভার ব্রুসি সিনড্রোম। হাইপারফ্যাজিয়া, হাইপারসেক্সুয়ালিটি, হাইপার ওরালিটি মানে কি, এটা আমি এক্সপ্লেন করছি কোনটার মানে কি, কাদের ক্ষেত্রে পাওয়া যায়। এনসেফালাইটিস, ঠিক আছে, HSV1 এনসেফালাইটিস এর পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়। HSV1 নিয়ে যখন আমরা আবার পড়াশোনা করব দুইটা জিনিস পড়বো, একটা হতে পারে এনসেফালাইটিস আর একটা হতে পারে মেনিনজাইটিস। এটা দেওয়ার পরে এখন আবার ইউএসএমএল, ওই যে বললাম আপনি যখন ইউএসএমএল একেবারে ফাইনাল ফেজ অফ প্রিপারেশনে যাবেন, তখন আমি যেটা করতেছি না এখন, এটা আপনাকে করতে হবে, বা আমি সামটাইমস আমি এটা করতেছি, তখন আপনার মাথায় অনেক মেমোরি থাকবে। এই যে আমরা কানেক্ট করি না একটার সাথে আর একটা, কানেক্ট কারা করতে পারে, যাদের একটু মেমোরি থাকে। এবং যখন আমরা সামনে একটু একটু করে সামনে আগাই পড়ার সময়, তখন আমি ওই মেমোরিটাকে বলি শর্ট টার্ম মেমোরি। কিন্তু প্রিপারেশনের শেষ দিকে এই শর্ট টার্ম মেমোরি গুলো হয়ে যাবে আপনার লং টার্ম মেমোরি। তখন আপনি আলোচনা করবেন এইভাবে, HSV1 এনসেফালাইটিস হতে পারে, HSV1 মেনিনজাইটিস হতে পারে, ট্রিটমেন্ট কি হবে, অ্যাসাইক্লোভির। অ্যাসাইক্লোভির দিয়ে এটা কেন ট্রিটমেন্ট হবে, অ্যাসাইক্লোভিরের মেকানিজম অফ অ্যাকশন কি। আচ্ছা, অ্যাসাইক্লোভির দিয়ে ট্রিটমেন্ট করলাম, তার সাইড ইফেক্ট কি হবে, অ্যাডভার্স ইফেক্ট কি হবে। অ্যাডভার্স ইফেক্ট হবে রিনাল সিস্টেমে, তাই না? সেই, তাহলে আমি সেখানে কি দেখতে পাবো, ক্রিস্টাল ইনডিউসড নেফ্রোপ্যাথি দেখতে পাবো। আমি ডিফারেন্সিয়েট করব কি করে যে ক্রিস্টাল ইনডিউসড নেফ্রোপ্যাথির সাথে আদার কজ অফ একে এর সাথে কিভাবে আমি ডিফারেন্সিয়েট করব, কিভাবে এটাকে প্রিভেন্ট করা যেত। এন্ড দিস ইজ দ্য ওয়ে টু স্টাডি ইউএসএমএলই। এবং এই ফেজটাতে আমরা এখনো যেতেই পারি নাই, এই ফেজটা শুরু হবে আমাদের আরো পরে। ওকে, থার্ড ফেজে যায়। এই জন্য বলি যে আমাদের বর্তমান ফেজে খুব র্যাপিড সামনে আগাতে হবে। হিপ্পোক্যাম্পাস বাইল্যাটারাল লেশন। অ্যান্টেরোগ্রেট অ্যামনেসিয়া মানে কি, অ্যান্টেরোগ্রেট অ্যামনেসিয়া মানে হলো নতুন করে মেমোরি তৈরি হবে না, নতুন করে আর মেমোরি তৈরি হচ্ছে না, সকালবেলা কি খাইছি ভুলে যাচ্ছি। অর্থাৎ মনে হবে যেন নিউ মেমোরি ফরমেশন না হওয়া মানে শর্ট টার্ম মেমোরি ফরমেশন হওয়া। হোয়েন দিস ইজ মেমোরি, মেমোরি মানে সবসময় আপনাকে পেছনে ব্যাক করতে হবে, তাই না? তাহলে এখন একটা কথা হলো, নিউ মেমোরি ফরমেশন হচ্ছে না, তার মানে অ্যাকচুয়ালি শর্ট টার্ম মেমোরি গুলো নষ্ট হয়ে যায়, মানে তৈরি হচ্ছে না। ঠিক আছে, অ্যালজাইমারে থাকে। ডরসাল মিড ব্রেন, ডরসাল মিড ব্রেন পেরিনর্ড সিনড্রোম। ডরসাল মিড ব্রেনে যদি লেশন হয় পেরিনর্ড সিনড্রোম পাওয়া যায়। সে পেরিনর্ড সিনড্রোমের ম্যানিফেস্টেশনটা কি, অ্যাগেন আমি এক্সপ্লেন করছি এটা কেন এটা হয়, কিন্তু এক্সপ্লেনেশন না জানলেও চলবে যদি একটা মানুষ বলতে পারে যে এই সিনড্রোমে এটা এটা পাওয়া যায় এবং কখন এটা পাওয়া যায়। এই ডরসাল মিডব্রেন সিস্টেম দুইটা কন্ডিশনে পাওয়া যায়। অ্যাগেন ইউএসএমএল তে যেখানে দুইটা জিনিস তিনটা জিনিসকে কানেক্ট করা যাবে কানেক্ট করবেন। এক হলো সেরেব্রাল অ্যাকুইডাক্ট স্টেনোসিস, দুই হলো পিনিয়াল গ্ল্যান্ড টিউমার। আবার আসেন, পিনিয়াল গ্ল্যান্ড টিউমারের মধ্যে একটা টাইপ আছে, তাই না? এভাবে আগাইতে হবে। এখানে ডিসজার্মিনোমা পাওয়া যেতে পারে। রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটা সম্পর্কে অত বেশি জানার দরকার নেই, এটা থেকে ডিরেক্টলি কোশ্চেন আসবে না, আছে এটা জানেন, এটা আমাদেরকে অ্যাওয়াকফুল রেস্ট রাখে। দ্যাটস আমরা যখন মুভ করি কথা বলি তখন আমরা হয়তো বা ওভাবে ঘুমায় যাচ্ছি না, রেটিকুলার অ্যাক্টিভেশন হচ্ছে, সেন্সরি স্টিমুলাস রেটিকুলার সিস্টেমকে অ্যাক্টিভেট করতেছে। ঠিক একইভাবে জোরে একটা লাঠি দিয়ে যদি আমি কারো পাছায় বাড়ি মারি ভার্সেস কারো মাথায় বাড়ি মারি, আপনারা জানেন কে অজ্ঞান হবে কে অজ্ঞান হবে না। হোয়াই ইজ দ্যাট? কারণ রেটিকুলার ফরমেশনকে এফেক্ট করা হবে, হাই ভেলোসিটি সেই প্রেশারটা। মিডিয়াল লঙ্গিটিউডিনাল রেটিকুলাস, আচ্ছা, অনেক জোরে অন্য বাটকে বাড়ি দিয়ে কি তার অজ্ঞান করে ফেলানো সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি তার খুব বেশি অটোনমিক রিফ্লেক্স স্টিমুলেট হয়ে যায়, তখন সেক্ষেত্রে ভেগাল রেসপন্স হবে। সেক্ষেত্রে বাড়ি অনেক জোরে মারা লাগবে ভাই, অনেক ব্যথা পাওয়া লাগবে। তারপরের কথা হলো মিডিয়াল লঙ্গিটিউডিনাল ফ্যাসিকুলাস জিনিসটা কি। মিডিয়াল লঙ্গিটিউডিনাল ফ্যাসিকুলাসটা যদি নষ্ট হয়ে যায় কি পাওয়া যায়, মিডিয়াল লঙ্গিটিউডিনাল ফ্যাসিকুলাসের লেশন হলে ইন্টারনিউক্লিয়ার অপথ্যালমোপ্লাজিয়া পাওয়া যায়। মিডিয়াল লঙ্গিটিউডিনাল ফ্যাসিকুলাসটা পাওয়া যায় হলো মাল্টিপল স্ক্লেরোসিসে। ঠিক আছে, এটা থেকে যদি প্রশ্ন না আসে টাকা ফেরত, হয় এনবিএমিতে নাহলে মেন পরীক্ষায়, কিন্তু আপনি আপনার ক্যারিয়ারে আপনি আপনার জীবদ্দশায় এখান থেকে একটা প্রশ্ন পাবেন, নাহলে টাকা ফেরত, সত্যি বলছি টাকা ফেরত।
সেরেবেলার ভার্মিস, আজকে সবার জন্য একটা বাড়ি কাজ থাকবে। বাড়ি কাজ হলো ইউটিউবে ভিডিও দেখবেন সেরেবেলার ফাংশন টেস্ট কিভাবে করে ক্লিনিকলি। তখন বুঝতে পারবেন ইন্টেনশন ট্রেমর কি জিনিস, লিম্ব অ্যাটাক্সিয়া কিভাবে দেখে, লস অফ ব্যালেন্স। সেরেবেলার হেমিস্ফিয়ার হলে ইপসিল্যাটারাল সাইডে এফেক্টেড, সেরেবেলার ভার্মিস হলে ট্রাঙ্ক এফেক্টেড। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। দুইটার মধ্যে দেখেন অ্যালকোহলের সাথে রিলেশন কোনটার। কি বলছি আজকে, যেখানে অ্যালকোহলের সাথে রিলেশন সেটা ইউএসএ ইম্পর্টেন্ট। অ্যাবনর্মাল পোস্টারিং এর মধ্যে ডিকর্টিকেট ডিসেরিবেট পোস্টারিং গুলো ইম্পর্টেন্ট। ইউএসএ তে আসলে এই পোস্টারিং ও দেখতে পাবেন, বাংলাদেশেও দেখছেন হয়তো। ইসকেমিক ব্রেন ডিজিজ, ইসকেমিক ব্রেন ডিজিজ অ্যান্ড স্ট্রোক। ইসকেমিক ব্রেন ডিজিজ এবং স্ট্রোকে স্টেপ ওয়ান এর পড়া, স্টেপ টু সিক এর পড়াগুলো একটু ডিফারেন্ট। ঠিক আছে, স্টেপ ওয়ানে বেশি পড়তে হবে হলো প্যাথোফিজিওলজি, কি ঘটনা ঘটে, ন্যাচারাল হিস্ট্রি। প্রথমে ইসোনোফিলিক এটা again, প্রথম কথা হলো যে স্ট্রোকের পেশেন্টের প্রথমেই যেই ফাংশনাল ডেফিসিটটা পাওয়া যায়, দিস ইজ নট নেসেসারিলি, এবং সেম জিনিস হার্টের জন্য, নট নেসেসারিলি ডিউ টু নিউরোনাল ডেথ। প্রথমে যখন সেখানে ব্লাড ফ্লো যাবে না তখন তার ফাংশন লস হয়ে যাবে, বুঝতে পারছেন? তখন সেখানে ফাংশনটা লস হয়ে যায়। যদি আবার ব্লাড ফ্লোটাকে রিস্টোর করতে পারেন তখন দেখা যাবে যে আচ্ছা আমি কিছু নিউরনকে স্যালভেজ করতে বললাম। তাহলে ওই যে আমরা যখন সেল ইনজুরি পড়ি তখন দুইটা কথা বলি, একটা হলো রিভার্সিবল ইনজুরি আর একটা হলো ইরিভার্সিবল ইনজুরি, কোন ফেজে আছে। দিস ইজ দ্য হোল পয়েন্ট হোয়াই উই নিড রিপারফিউশন থেরাপি। আপনারা জানেন না যে হার্টে কি হয়, রিপারফিউশন থেরাপি হয়, করোনারি ইন্টারভেনশন করে ওপেন করে দেয়, স্ট্রেপ্টোকাইনেস দেয় বাংলাদেশে, আর এখানে দেয় টিপিএ, টিএনকে, এগুলো। তো এটা ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে দেওয়া হয়। কেন দেওয়া হয়? রিপারফিউশন করার জন্য। রিপারফিউশন করা হয় কেন? ওই যে বললাম যখন ইসকিমিয়া হবে, সেলুলার ইনজুরির প্রথম ফেজ হলো রিভার্সিবল, তারপরের ফেজ হলো ইরিভার্সিবল, তাই তো? ওই রিভার্সিবল ফেজটা থেকে কিছু নিউরনকে ফিরিয়ে আনার জন্য হলো এই রিপারফিউশনটা করা হয়। এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। তা নিউরনের ক্ষেত্রে টাইম ইজ ব্রেন, যত তাড়াতাড়ি যায় আর কি তত সমস্যা হয়। এখন কিছু নিউরন মারা যাবেই, আমাদের মেইন গোল থাকে তার আশেপাশের এরিয়া গুলোকে, মানে স্ট্রোকের টোটাল সাইজটাকে লিমিটেশন করা হলো এটার মেইন গোল থাকে। তো যাই হোক, আমি এখানে স্ট্রোকের ফাংশন ইয়াগুলো বুঝাইছি, ওয়ার্কআপ গুলো বুঝাইছি। স্ট্রোকের সিমটম হওয়ার পরে আমরা যে সিটি স্ক্যানটা করবো, এটার রোলটা কি। ইনিশিয়াল যে আমরা সিটি স্ক্যানটা করি, ইসকেমিক স্ট্রোক মানে ধরেন, সরি, স্ট্রোক হওয়ার পরে প্রথমে আমি একটা স্ক্যান করে ফেলি, তাই না? এটা কিসের জন্য? কোনো কিছু ডায়াগনোসিস ইনক্লুড করার জন্য নাকি কোনো কিছু ডায়াগনোসিস বা পসিবিলিটি এক্সক্লুড করার জন্য? কথা বলেন। এটা এটা তো ভাই এটার জন্য আমেরিকা ট্রেনিং করা লাগে না, এটা বাংলাদেশেও ছিল। হ্যাঁ, এক্সক্লুড করার জন্য, তাই না? কি এক্সক্লুড করার জন্য? হেমোরেজ এক্সক্লুড করার জন্য। এই কথাটা এই এই কনসেপ্ট গুলো পরীক্ষায় লাগবে। সাথে স্টেপ ওয়ান এর স্পেসিফিক কিছু জিনিস আছে, সেটা অ্যাড করতে হবে। সেটা হলো স্টেপ ওয়ান হলো মোর অ্যাবাউট প্যাথোফিজিওলজি। যে ধরে নিচ্ছি আমাদের কিছু নিউরোনাল ডেথ হয়েছে, সেই নিউরোনাল ডেথ গুলো কিভাবে প্রোপাগেট করবে। ইসোনোফিলিক সাইটোপ্লাজম কেন পাওয়া যাবে, নেক্রোসিস এবং নিউট্রোফিল, তারপরে আসবে ম্যাক্রোফেজ, তারপরে হবে রিঅ্যাক্টিভ গ্লিওসিস, তারপরে হবে গ্লিয়াল স্কার। টাইমিং এবং মরফোলজি গুলো ইম্পর্টেন্ট। ইনিশিয়ালি আমি সিটি স্ক্যান করে কি দেখতে পাবো, সিটি স্ক্যান এসে ফাইন্ডিং আসতে কতক্ষণ লাগে, তারপরে আমি এমআরআই দেখতে পাবো। কিন্তু ইনিশিয়ালি আমি কেন এমআরআই করি না, আমি অনেকগুলো কথা এক্সপ্লেন করছি, পরীক্ষায় এগুলো সবকিছু আসবে না। ইসকেমিক স্ট্রোকের টাইপ কি কিভাবে হতে পারে, থ্রম্বোটিক, এম্বোলিক, হাইপোক্সিক, এবং এগুলোর উপর বেস করে হবে আপনার স্ট্রোকের ওয়ার্কআপ। স্ট্রোক, একটা পেশেন্ট যার একবার স্ট্রোক হয়েছে আমরা চেষ্টা করব তাকে ফার্দার স্ট্রোক না হওয়ার। ব্রেনের একবার কিছু এরিয়া যাবে, এরপর আবার যাবে, এভাবে তো সমস্যা। এই প্রিভেন্টিভ মেজারমেন্টের জন্য স্ট্রোকের কজ খুঁজে বের করাটা খুবই ভাইটাল, এবং সেটার উপরে ট্রিটমেন্ট ডিপেন্ড করে। ট্রানজিয়েন্ট ইসকেমিক একটা কি জিনিস এটা বুঝাইছি। সেরেব্রাল ইডিমা দুই রকম হয়, একটা হলো সাইটোটক্সিক ইডিমা আর একটা হলো ভেসোজেনিক ইডিমা। এই দুইটা ইডিমার মেকানিজম জানা, মেকানিজমের সাথে আমি এটা বলে দিছিলাম যে কি কারণে আমরা পারমিসিভ হাইপারটেনশন অ্যালাউ করি, এবং আমরা ধরে নিই যে না, হাইপারটেনশনটা ওকে আছে ফর ইসকেমিক স্ট্রোক। এফেক্টস অফ দ্য স্ট্রোক,
কোন আর্টারির সাথে কোন সিমটম জড়িত, কোন এরিয়া জড়িত, এখান থেকে যদি প্রশ্ন না আসে তাহলে আবার টাকা ফেরত দেওয়ার একটা অবস্থা ক্রিয়েট হয়েছে। ওকে, সবগুলো ইম্পর্টেন্ট। অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি প্রেফারেবলি কোন এরিয়াতে উইকনেস পাওয়া যাবে? মিডল সেরিব্রাল আর্টারি কোন এরিয়াকে সাপ্লাই দেয়, কোন লোবকে সাপ্লাই দেয়, কোন ফাংশনাল এরিয়াকে সাপ্লাই দেয়, এবং সেটার জন্য কি পাওয়া যাবে? মোটর স্ট্রাইপ, সেন্সর স্ট্রাইপ, এগুলো আলাদা করেন যে হ্যাঁ মিডল সেরিব্রাল আর্টারি চলে গেলে আমাদের মোটর যে এরিয়া সেটা এফেক্টেড হবে, তাহলে আমি উইকনেস পাবো। সেন্সর এরিয়া এফেক্টেড হবে, এটার জন্য আমি এটা পাবো। ব্রোকাস এরিয়া এফেক্টেড হবে, এটার জন্য আমি এটা পাবো। ভার্নেক্স এরিয়া এফেক্টেড হবে, এটার জন্য আমি এটা পাবো। লেন্টিকুলো স্ট্রাইট আর্টারি হলে পিওর মোটর স্ট্রোক হবে। কেন, কোন এরিয়ার জন্য এটা হবে? পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি যখন এফেক্টেড হবে তখন কন্ট্রাল্যাটারাল হেমিয়ানোপিয়া উইথ ম্যাকুলার স্পেয়ারিং, এই কথাগুলোর শাব্দিক অর্থ কি, কি বুঝায়? তার মানে এটা সেন্স মেক যখন করবে তখন আপনার কাছে পড়তে ভালো লাগবে। ব্যাজিলার আর্টারি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি যদি হয় ল্যাটারাল পন্টাইন সিনড্রোম এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ব্রেন স্টেমের যে সিনড্রোম গুলো আছে সেই সিনড্রোম গুলো পড়তে হবে। ব্রেন স্টেম ব্রেন স্টেম লেশন বোঝার জন্য আমি কি জিজ্ঞেস কি 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 ট্রিক্স শিখাইছি মনে আছে? পড়ার মধ্যে আমি কিছু ট্রিক্স দেখাই দিচ্ছি না, যে কিভাবে কখন আমরা বুঝবো এটা ব্রেন স্টিমুলেশন? বলেন তো, একটু শুনি আপনাদের কাছ থেকে, এগুলো শুনলে ভালো লাগে। ক্রেনিয়াল নার্ভ এবং ট্র্যাক্ট, তাই না? এখন ক্রেনিয়াল নার্ভ এবং ট্র্যাক্ট তো ধরেন আপনার স্ট্রোকের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, এটা হবে ডিফারেন্ট সাইট, যেটা দেখে আমি প্রথমে বুঝে ফেলবো যে এটা হলো ব্রেন স্টিমুলেশন। ঠিক আছে, এই গুরুর এই পড়ানো গুলা দেখেন ভবিষ্যতে কাজে লাগে না না লাগে। ঠিক আছে, আর ভুলে যায় না ভাই, মানুষ ভুলে যায় আমার কাছে মনে হয়। ভুলে যাওয়াটা স্বাভাবিক, আমিও ভুলে গেছি অনেক কিছু, মানুষ ভুলে যায় আর কি। তারপরে কথা চলে আসি পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিবেলার আর্টারি, ঠিক একই ভাবে। তাহলে প্রথমে তো আমি আলাদা করতে পারবো যে এটা কি ব্রেন স্টিমুলেশন কিনা। ব্রেন স্টিমুলেশন ফাইন, তারপর আমাকে আলাদা করতে হবে ব্রেন স্টেমের কোন পার্টে লেশন, মিড ব্রেন নাকি পন্স নাকি মিডল অফ ডাঙ্গাটা। তখন আমাকে আলাদা করতে হবে যে ঠিক আছে এটা কোন কোন ক্রেনিয়াল নার্ভ, সেটার উপর বেস করে আলাদা করতে হবে। এখন পন্স নাকি মিডল অফ ডাঙ্গাটা এটা নিয়ে আপনার একটু কারফা লাগবে, ক্যাচাল লাগবে। তাহলে পন্স নাকি মিডল অব লাঙ্গেট হওয়ার জন্য আপনাকে ফার্দার ক্রেনিয়াল নার্ভের ফার্দার কিছু সিমটম অ্যানালাইসিস করতে হবে, যে না এইটা তো পন্সে এটা হওয়া সম্ভব না, এটা শুধুমাত্র মেডুলাতে লেশন হলে এটা হওয়া সম্ভব, তখন আপনি চলে যাবেন মেডুলাতে, আদারওয়াইজ পন্সে থাকবেন। যারা আজকে আজকে যদি কারো ফার্স্ট ক্লাস হয় তাদের এতক্ষণে নরসিয়া ভমিটিং হয়ে যাওয়ার কথা। আমাদের ক্লাসগুলো এরকম কেন? আমাদের এই ক্লাসগুলো এরকম কারণ হলো এক্সপেকটেশন হলো আপনাকে যে রেকর্ডিং দেওয়া হয়েছে সেই রেকর্ডিং আপনি শেষ করবেন, তারপরে ক্লাসে আসবেন আলোচনা করার জন্য। বুঝছেন? এটা হলো এই যে এখন ক্লাস, এই ক্লাসের যে প্যাটার্ন, এই ক্লাসের প্যাটার্নটা হলো এরকম। তো দ্যাটস ওয়াই যারা এই যে অ্যান্সার করতে পারতেছে ওদের কাছে এটা বিরিয়ানির ফ্লেভার লাগতেছে, বিরিয়ানির মতন লাগতেছে, আমি আমি ড্যাম শিওর। যারা আগে কোনো ক্লাস করে নাই, আজকের ক্লাস দিয়ে তার নিউরোলজি শুরু, অথবা আগে রেকর্ডিং দেখে নাই, এই ক্লাস দিয়ে শুরু করছে, তাদের কাছে এটা খুব একটা মানে প্লেজেন্ট ইয়া হবে না, এক্সপিরিয়েন্স হবে না। বাট দ্যাটস ফাইন। আপনারা তাহলে এটাকে কিভাবে, নো দ্যাটস অ্যাকচুয়ালি নট ফাইন, ওটা আমরা নাইস হয়ে বলি আসলে, আসলে এগুলো ফাইন না। মানুষ যখন আপনার বলবে দ্যাটস ফাইন, ট্রাস্ট মি এগুলো অ্যাকচুয়ালি ফাইন না। এই জন্য আমিও ওই যে রিফ্লেক্সলি বলে ফেলছি দ্যাটস ফাইন, ইটস নট ফাইন। এটা কেমনে ফাইন হয়? উল্টা ডিরেকশনে হাঁটতেছেন, এটা কোনোদিনও ফাইন না। খালি ডিপ্রেসড হয়ে যাবেন দেখা কিছু বলি না এই আর কি। এগুলো ডিলে করবে, এগুলো এফেক্ট করবে আপনাকে। ঠিক আছে, এগুলো বাস্তব কথা আর কি। তো ভাইয়া কি করতে পারি বলেন? কিছুই করার নাই ভাই, লাইফ অনেক কঠিন। দুইটা জিনিস, আমাদের এক্সপেকটেশন এবং রিয়েলিটি আউটকাম। ধরেন আমাদের একটা এক্সপেকটেশন থাকে, আমি এটা চাই, আমি এরকম জিনিস অ্যাকমপ্লিশ করতে চাই, এটা আমাদের একটা প্ল্যান থাকে, তাই না? এরকম আমাদের একটা এইম থাকে, এবং আমরা সত্যিকার অর্থে একটা জিনিস অ্যাকমপ্লিশ করতে পারি, এবং অলওয়েজ এটার মধ্যে একটা গ্যাপ থাকে। এই গ্যাপটা কমানোর মধ্যে একটাই উপায়, সেটা হলো ডিসিপ্লিন। আমরা যত বেশি ডিসিপ্লিনড হতে পারবো, অর্গানাইজড হতে পারবো, আমাদের অ্যাকমপ্লিশমেন্ট তত বাড়বে, তত বেশি আমাদের পার্সেন্টেজ বাড়বে যে আমি যেটা করতে চাইছিলাম তার মধ্যে এতটুকু করতে পারছি।
ডিসিপ্লিন হওয়া মানে হলো আপনি আপনার কাজকে ডিরেক্ট করতেছেন। ডিসিপ্লিন না থাকা মানে হলো আপনার কাজ আপনারা ঘুরাইতেছে। আগে আপনাকে বুঝতে হবে আপনার কন্ট্রোল, আপনার আশেপাশে সবকিছুর সাথে কন্ট্রোলটা কি ইনওয়ার্ড টু আউটওয়ার্ড নাকি আউটওয়ার্ড টু ইনওয়ার্ড, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। ইনওয়ার্ড টু আউটওয়ার্ড নাকি আউটওয়ার্ড টু ইনওয়ার্ড, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা এটা বুঝাতে গেলে আজকে আর অন্য কিছু পড়ানো যাবে না। এটা হবে আপনার ফিলিংস নিয়ে ফার্স্ট, এরপরে হবে এটা আপনার অ্যাক্টিভিটিস নিয়ে, এবং ফিলিংসটা আসবে অবশ্যই থট থেকে। আপনি যদি আপনার থিঙ্কিং যদি যদি এরকম আউটওয়ার্ড টু ইনওয়ার্ড হয়, তাহলে আপনি ওরকম ফিলিংস হবে, আপনার অ্যাক্টিভিটি ওরকম হবে, সবকিছু এরকম হবে। হোয়াট ইজ ইনওয়ার্ড টু আউট, বাট এই ব্যালেন্সটা করা খুব ডিফিকাল্ট ইন এ chaotic সিচুয়েশন, স্পেশালি দোজ হু আর ম্যারিড, হু হ্যাজ ফ্যামিলি। কেন? কারণ একটা, এগেন আমি ব্লেম দিচ্ছি না, নেটওয়ার্কটা কমপ্লেক্স হয়ে যায়, খুব রেসপন্সিবিলিটির পরিমাণগুলো অনেক বেড়ে যায়। সো হোয়াট এভার ইউর রেসপন্সিবিলিটি, ইটস অলওয়েজ পসিবল টু মেক এ লিস্ট। লেটস মেক এ লিস্ট, দিস আর মাই রেসপন্সিবিলিটি, রাইট? সবসময় একটা লিস্ট করা যাবে। দেন লেটস অ্যান্টিসিপেট, যে কখন কোনটা, আমার এই লিস্টের কোন কাজটা কখন আর্জেন্ট হয়ে যাবে, কখন ইম্পর্টেন্ট হয়ে যাবে, কালকে আমার ইম্পর্টেন্ট কাজ কি হতে পারে, কালকে আমার দিনটা কেমন দেখা যেতে পারে। লেটস অ্যান্টিসিপেট, লেটস মেক এ গ্রুপ, হুইচ ওয়ান ইজ আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, হুইচ ওয়ান ইজ ইম্পর্টেন্ট নট আর্জেন্ট, হুইচ ওয়ান ইজ নিদার আর্জেন্ট নিদার ইম্পর্টেন্ট। এই কাজগুলোকে বাদ দিয়ে দেন, ঠিক আছে? চারটা গ্রুপে ভাগ করা যায়, চারটা গ্রুপটা একটু মনে করি। কারণ একটা হলো আর্জেন্ট, আর একটা হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আর্জেন্টও না ইম্পর্টেন্টও না, আর্জেন্ট ইম্পর্টেন্ট না, আর্জেন্ট না ইম্পর্টেন্ট, আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই লাস্টের দুইটা গ্রুপের সাথে অ্যাটাচ থাকবেন, মনে থাকবে? অনেক কিছু আছে দেখে যাচ্ছে এটা ইম্পর্টেন্ট না, কিন্তু এটা আর্জেন্ট। ইম্পর্টেন্ট না আবার আর্জেন্ট মানে শালা, মানে আপনার কেউ একটা আজেরা ফোনের কারণে পুশ দিতেছে, এই ভাইয়া ভাইয়া ভাই আপনার তো কথা আছে, ফোন দেন। হেই বেটা, তুই কে, কোত্থেকে আসছিস, সর, পুশ ব্যাক। অনেক মানুষ আপনার এরকম আজেরা আর্জেন্সি ক্রিয়েট করবে, অনেক রিলেটিভ, অনেক এটা সেটা। ইউ হ্যাভ টু ডিসাইড, ইজ দিস ভেরি ইম্পর্টেন্ট অর নট। এই মাসুম, তোমার খালু অনেক অসুস্থ, খালু অসুস্থ, অনেক জ্বর আসছে, বাংলাদেশে আমি এখান থেকে করবোটা কি? যদিও সে এটা খুব আর্জেন্ট এবং ইম্পর্টেন্স একটা, এটা হলো একটা ঘোলা শাক ক্রিয়েট করে ফেলে। আপনার সবচেয়ে বেশি কনফিউশন যেটা তৈরি হবে সেটা হলো এই 2 নম্বরের সাথে 4 নম্বরের। কারণ আপনার কাছে যে আর্জেন্ট কাজগুলো আসবে, আপনার কাছে সবসময় মনে হবে যে এটা আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, কিন্তু নো। এই দুইটা গ্রুপ হলো সবচেয়ে বেশি কনফিউজিং, এই দুইটা গ্রুপকে আলাদা করতে পারলে আপনার সাকসেস আসা শুরু হবে। পরে যদি আপনি মনে করেন বাইসা বাইসা এই দুইটা এরিয়াতে থাকতে পারেন, আমিও পারি না রে ভাই, এই দুইটা এরিয়াতে যদি খালি থাকতে পারেন, আপনার লাইফে দেখবেন প্রোডাক্টিভিটি কাকে বলে, ঠিক আছে? উপরে দুইটা বাদ দেন। তাহলে কি কি কারণে আসলে আমাদের আমাদের আমরা কি কি কারণে আমাদের কাজ হয় না সেটা বলি। নাম্বার 1 হলো যে ঠিক আছে কঠিন, ঠিক আছে ঠিক আছে সবকিছু মানলাম, লাইফ হার্ড, অস্বীকার করি না, অস্বীকার করে আমি মাইর খাবো নাকি? এটা আসলে অস্বীকার করার উপায় নাই ভাই, কেন অস্বীকার করবো? অবশ্যই হার্ড। এখন এই হার্ডশিপ জন্য আমারে খাইয়ে না ফেলাই, ওকে? এর জন্য অলওয়েজ মেক এ লিস্ট, সবসময় একটা লিস্ট করেন, ঠিক আছে? সবসময় আপনার কাজের একটা লিস্ট করেন। পোলাপান আছে, বউ আছে, জামাই আছে, একই সাথে তো বউ আর জামাই থাকা সম্ভব না, রাইট? সো দেখেন এটা একটা ব্লেসিং, কারো বউ আছে, কারো জামাই আছে, কারো এটা আছে সেটা আছে, বকুর চুকুর বহুত কিছু আছে, চাকরি আছে। মেক এ লিস্ট,
দেখবেন এই লিস্টে সবকিছু সবসময় করতে হচ্ছে না। তারপরে ডে বেসিসে মেক অ্যান্টিসিপেশন, কালকের জন্য কোন কাজগুলো আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, কোন কাজগুলো ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট। প্রথমে প্রায়োরিটি দিবেন আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, কালকের জন্য এটা লাগবেই, অ্যান্টিসিপেট করে ফেলতে হবে। অ্যান্টিসিপেট, কালকে কি ঘটনা ঘটতে পারে, মোস্ট likely কালকে আমাকে এরকম একটা দিকে যাওয়া লাগতে পারে, কালকে এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে, রাইট? যেমন উইন্টারে বাচ্চারা অসুস্থ হতে পারে, বি মেন্টালি প্রিপেয়ার্ড। তারপরে যেটা করবেন, টাইম অ্যালোকেট করতে হবে, টাইম অ্যালোকেট করতে হবে, ঠিক আছে? আই ক্যান নট বি মেসি, আই ক্যান নট বি মেসি। প্রতিটার জন্য আমি টাইম অ্যালোকেট করবো, স্পেসিফিক টাইম অ্যালোকেট করবো, বাড়াই দাও, কোনো সমস্যা নেই। হে রে, এরকম বলা যায় মাসুম, এগুলো কি আসলে পারা যায় নাকি? আই আন্ডারস্ট্যান্ড, এটা সবার জন্যই সত্য, বলা যায় পারা যায় না, কথাটা সবার জন্য সত্য, ঠিক আছে? এরপর আমাদেরকে কনস্ট্যান্ট এটা ট্রাই করতে হবে, রাইট? আমরা জানি না ডাল রান্না করতে কতক্ষণ লাগবে, তো স্টিল আই ক্যান এইম সামথিং, যে হ্যাঁ, ডাল রান্না আর মাছ রান্নার এই কাজ দুইটা আমি এতক্ষণ সময়ের মধ্যে অ্যাচিভ করতে চাই। আর ওই যে বললাম কিছু থাকবে আনপ্রেডিক্টেবল, ওইটা যে মেন্টালি প্রিপেয়ার থাকা, যেমন ডায়াপার চেঞ্জ করা, দিস ইজ আনপ্রেডিক্টেবল, ইউ নেভার নো। আর যদি ডায়াপার ডায়াপার থ্রো করে, তাহলে তো আর কোনো কথাই নাই, ডায়াপার খুলে আবার থ্রো করবে, এরকম ঘটনা ঘটবে। দ্যাট ইজ রিয়েল আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডায়াপারের মধ্যে পুপ করে সে ডায়াপার খুলে বাসায় ঘুরতেছে, দ্যাটস অ্যাবসলিউটলি আনপ্রেডিক্টেবল, আর্জেন্ট এন্ড ইমার্জেন্ট, আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট। তো ওগুলো লাইফে হয়, তাই না? দ্যাটস ওয়াই আমাদের কিছু লস থাকবে সবসময়, যে ধরেন আপনার অ্যাকমপ্লিশমেন্টের আপনার এইম হলো যে মাসুম ভাই লেকচার আমি আজকে 6 ঘন্টা শুনবো, ওই অ্যাক্সিডেন্ট গুলোর জন্য হয়তোবা সেটা 5 ঘন্টায় আসবে। আর এগুলো হলো নিজের একটা কন্ট্রোল, ইন টু আউট। আর এটা না করে যদি আপনার ফিলিংস এরকম হয়, থট গুলো এরকম হয়, শালার আমার কোনো সাপোর্ট না, তাই পড়তে পারি না, অমুকের ওই ফ্যামিলি সাপোর্ট আছে তাইও পড়তে পারে, তার মানে আপনার ইনিশিয়াল থিঙ্কিং হলো বাইরে থেকে ওরে কেউ করাইতেছে, ও করতেছে না, আপনার এক্সপেকটেশন এরকম, তাইলে আর হবে না এটা। তো যাই হোক, এটাকে বলা হয় ইনওয়ার্ড টু আউটওয়ার্ড, আপনি আপনার আউটার ওয়ার্ল্ড কে কন্ট্রোল করবেন। যদি না করেন, দেখেন আপনি ঘুম থেকে উঠলেন আনপ্রিপেয়ার্ড, কথার কথা, ওকে? আমরা কিভাবে ডে শুরু করি, টিপিক্যাল ডে যদি আমরা এভাবে শুরু করি, এটাকে বলা হয় আউটওয়ার্ড টু ইনওয়ার্ড ডে। এর একটা এক্সাম্পল দিই, খুব ভেগ একটা প্ল্যান। ভেগ প্ল্যান মানে কি? ভেগ প্ল্যান মানে হলো, আই নো আই হ্যাভ এ ক্লাস, আই নো আই হ্যাভ টু স্টাডি ইউএসএমএলই, I know I have to go outside. I know I have to do some household stuff. But I do not know when. I do not know how these things are arranged. কোনটার পরে কোনটা। I do not know the anticipated duration. ঠিক আছে? I do not know which is the priority. আমি জানি না আমি আজকে এটার মধ্যে যদি একটা বাদ দিতে হয়, কোনটা আমি বাদ দিতে পারবো। I don't know. তখন এই কাজগুলো আমি নিজে কিন্তু জানি না, অর্থাৎ আমার কোনো প্ল্যান নেই, আমার কোনো কন্ট্রোল নেই, এখন এই কাজগুলো আমারে পুশ করবে। মাসুম ভাই হঠাৎ করে বলতেছে ক্লাস হবে আধা ঘন্টা আগে, ক্লাস হবে আধা ঘন্টা পরে, দিল আমার একটা মাসুম ভাই 12টা বাজায়। অলওয়েজ দিস ইজ মাসুম ভাই, অলওয়েজ সামওয়ান। সবাই আমার লগে এরকম করে, এরকম অনেকে আমরা এভাবে চিন্তা করি না। আমার কপাল খারাপ, আমরা অনেকে এভাবে চিন্তা করি, আমি জানি, আমি বলবো না, ঠিক আছে? কিন্তু ইফ আই ওয়ার প্রিপেয়ার্ড মেন্টালি, সো এটা হলো আউটার টু ইনওয়ার্ড। এখন ক্লাস হইলো না, এখন কি করি, সময়টা নষ্ট, রাইট? কিন্তু আমার যদি অ্যান্টিসিপেশন ভালো থাকতো, আই নো মাসুম ভাই ভেরি ওয়েল, ক্লাস আধা ঘন্টা আগেও শুরু হতে পারে, পরেও শুরু হতে পারে, ক্লাস নাও হতে পারে। সো ওই ডিউরেশনটা হবে আমার ইউএসএমএলই এবং ক্লাস একই সাথে আমি জুড়ে দিলাম। একই সাথে আমি আমার আশেপাশে সবাইকে, যত যা মানুষকে ইনফর্ম করা দরকার লাগে, রেডিওতে ব্রডকাস্ট করে দিলাম যে সকাল 8 AM টু 11 AM অর 12 noon এর মধ্যে আমাকে ওই ক্লাস আছে। ক্লাস এর কথা বললে মানুষ সাধারণত আপনাকে একটু সাইড দিয়ে দেবে, এবং ক্লাস রিলেটেড কিছু ওয়ার্ক আছে, আমি সেখানে বিজি থাকবো। আমি কিন্তু একটা আর্টিফিশিয়াল একটা ইয়া তৈরি করে ফেলছি,
দেন এটা হয়ে যাবে আমার কম্প্রেসড, কারণ আমি ওটাকে প্রায়োরিটি দেই নাই। দেন এগুলো হয়ে যাবে আমার কম্প্রেসড, কারণ আমি এগুলোকে প্রায়োরিটি দেই নাই, এবং আমি অ্যান্টিসিপেট করছি যে আমি ওই যে বললাম প্রায়োরিটি দেওয়া এবং অ্যান্টিসিপেট করতে। আর এটা যদি না করি তাহলে আমাকে এইগুলো আমারে ডিরেক্ট করবে হঠাৎ করে। আহা, এখন তো একটু বাইরে যাওয়া দরকার। আহা, এখন তো বাসার এইটা একটু শেষ করা দরকার। স্টিল অ্যান্টিসিপেট করার পরও, প্ল্যান করার পরও, প্রায়োরিটি সেট করার পরও ওই যে ওরকম ডায়াপার চেঞ্জ করে আপনার দিকে থ্রো করবে, সেই ঘটনা ঘটবে। কিন্তু আপনি যদি দিনটা এভাবে শুরু হয় যে ইউ ডু নট হ্যাভ এনি স্পেসিফিক প্ল্যান এবং কোনো অ্যান্টিসিপেশন নাই, এবং আপনার আজকের দিনে কি কি করবেন আপনি জানেন না, এবং জানেন না যে একটা দিনে যদি মিস হয় কোনটা মিস দেওয়া যাবে, এই কয়েকটা কোশ্চেন নিয়ে প্রতিটা দিন আমরা শুরু করবো, ঠিক আছে? দেখবেন আপনার অ্যাকমপ্লিশমেন্ট আর একটু বেটার হবে, আরো বেশি বেশি অ্যাকমপ্লিশ করতে পারবেন প্রতিটা দিনে, ইনশাল্লাহ। ওকে, তারপর একটু 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 সেলফ ক্রিটিক্যাল হবেন যে একটা মানুষের দিনে কত এত এন্টারটেনমেন্ট, এত রেস্ট কেন? আপনার ক্যালেন্ডার আছে না, গুগল ক্যালেন্ডারে ক্যালেন্ডার নিলেন, ঠিক আছে? ক্যালেন্ডার নেওয়ার পরে ধরেন আপনি আগামীকালকের কথা বলি, ঠিক আছে? আসেন আগামীকালকের জন্য আপনার জন্য আমি একটা রুটিন বানাই। ওকে, ধরেন আপনি এইম যদি করেন 6টা থেকে কাজ শুরু করবেন, আমি জানি 6টায় হবে না, কিন্তু তবু করেন, একটু 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 পিছাবে। এবং আপনি যখন কিছুই করবেন না, রিল্যাক্স করবেন, বাইরে যাবেন, ওগুলাকে একটা ডিফারেন্ট কালার দিবেন। তখন দেখবেন যে একটা সময় আপনার আসলে ওই যে ফেসবুক চালানো, একটু রিল্যাক্স করা, একটু বাইরে যাওয়া, একটু মার্কেটে যাওয়া, একটু যাবো না, এটা একটু করবো না, হ্যাঁ করবা, করবা না কেন? আমি বইলা কি আর কোন বিপদে পড়বো? ওটা আমার এনে ফেসবুক স্ট্যাটাস হবে। তা সাধারণত দেখা যায় আমরা অলরেডি লসের মধ্যে থাকি ভাই। কেমনে লসের মধ্যে থাকি আমি আপনাকে বলি। সেটা হলো কথার কথা, হ্যাঁ কথার কথা, আপনি ঘুমান 12টায়, রাত্রে ধরেন ডিনার খাইছেন 8টায় বা সামথিং, তো 12টার সময় আমি একদম স্লিপ। কিন্তু দেখা গেছে আমি অ্যাক্টিভিটি বাদ দিয়ে দিছি, পড়ালেখা অর্ধার কাজ বাদ দিয়ে দিছি 8টায়, কথার কথা, বা ঘুমাইছি 10টায় বা ঘুমাইছি 11টায়, আমি কিন্তু সকল অ্যাক্টিভিটি থেকে রিজাইন করি 8টায়। একদম আমি তখন ঘুম, ঠিক আছে? এবং যে খুবই ইফিসিয়েন্ট, যে খুবই হার্ড ওয়ার্ক করতেছে, খুব তার ক্ষেত্রেও, আর ফ্যামিলি থাকলে এই টাইমটা আরো বেড়ে যায়। তা এই যে আমি কাজ স্টপ করলাম এবং ঘুমাইলাম, এখানে একটা টাইম, আবার আমি ঘুম থেকে উঠলাম, এবং কাজ শুরু করলাম, ঠিক আছে? এখানে একটা টাইম। একদম যারা ফুল টাইম স্টুডেন্ট, মানে একদম হোস্টেলে থেকে পড়াশোনা করতেছেন, তাদের ক্ষেত্রে দেখবেন এই দুইটা টাইমে আপনার মিনিমাম 4 ঘন্টা সময় নষ্ট হচ্ছে। 4 ঘন্টা সময় কিন্তু আপনার জন্য নাথিং, এবং ফেসবুক আসে 4 ঘন্টা আরো বেড়ে যাচ্ছে। 4 ঘন্টার মধ্যে তো ভাই 3 ঘন্টা যাবে রিল, রিল দেখবো, মিম দেখবো, আলতু ফালতু মিম দেখবো, হাসবো, আমিও করি এই কাজ, সবাই করে। আমাদের কিছু কিছু কাজের আশেপাশে সময় নষ্ট থাকে, লাঞ্চের আশেপাশে সময় নষ্ট থাকে, ব্রেকফাস্টের আশেপাশে সময় নষ্ট থাকে, ব্রেকফাস্টে বিএফ লিখলাম, সরি, ব্রেকফাস্টের আশেপাশে সময় নষ্ট থাকে, আমরা শাওয়ার নিব, এটার আশেপাশে, মানে সবার থাকে না, এটার আশেপাশে সময় নষ্ট থাকে, বাইরে যাব, এটার আশেপাশে সময় নষ্ট থাকে বা সময় ইয়া করে। তো তখন আপনাকে দেখতে হবে এগুলো সবকিছু কে ধরে যদি নেই, যেগুলো কিন্তু পার্ট অফ রিল্যাক্স, রাইট? একটু লাঞ্চ করতেছি, লাঞ্চ করার সময় খাইতে খাইতে পড়া যায় না, আমি একটু রিল্যাক্স করে লাঞ্চ খাই, সো এটা পার্ট অফ রিল্যাক্সেশন। তাহলে এগুলো হলো মানে বেসিক সময় নষ্ট, সাথে আপনি যেটা ঘুমাইতেছেন তখনও তো রিল্যাক্স। তখন দেখা যাবে কি জানেন, ট্রাস্ট মি, আপনার রিল্যাক্সের সময় হলো 14 ঘন্টা। কেন কাজ হয় না আমি বলি আপনারে। রিল্যাক্সের সময় হলো এটা আরেকটা সবার জন্য কিন্তু সবকিছু সত্য না ভাই। এটা যারা মাম তাদের জন্য এটা সত্য না, এটা হলো নন মামদের জন্য এটা সত্য, নন ড্যাডদের জন্য আবার এটা সত্য। নন মাম নন ড্যাড তাদের জন্য এটা সত্য, এখন যেটা বলতেছি। তখন দেখা যাবে আপনার এই 14 ঘন্টা দিনের মধ্যে 12 ঘন্টা, 14 ঘন্টা না হলেও 12 ঘন্টা আপনার স্লিপ, আপনার লেজার, আপনার ফুড, আপনার শাওয়ার, আপনার বাইরে আউটিং, এইটা সেটা, এই টুকটাক কাজ, একটু চা বানানো, ঠিক আছে, একটু চা বানানো, একটু চা খাওয়া। অর্থাৎ আমি বলি যে এরকম একটা মানে কি বলে মোর দেন 14 আওয়ার আপনার চলে যাচ্ছে নন প্রোডাক্টিভ কাজে, বা
নন প্রফেশনাল বা নন একাডেমিক কাজ বলি, একটু ভালোভাবে বলি, সুন্দরভাবে বলেন ভাইয়া। ঝাড়তেছেন, একটু সুন্দরভাবে ঝাড়েন, ঠিক আছে যান। 14 আওয়ার কাজ চলে যাচ্ছে আপনার নন একাডেমিক কাজে, হুইচ ইজ এ রেড ফ্ল্যাগ। কেন রেড ফ্ল্যাগ? যে রেসিডেন্সি ট্রেনিংটা আমাদেরকে একজন এক্সপার্ট ফিজিশিয়ান বানায়, রেসিডেন্সি ট্রেনিংটা থেকে আমরা একজন এফিসিয়েন্ট ফিজিশিয়ান হই, এফিসিয়েন্ট ডক্টর হই। রেসিডেন্সি ট্রেনিং এ এফিসিয়েন্ট ডক্টর বানানোর জন্য আপনাকে প্রতিদিন কাজ করতে হয় মোর দেন 12 আওয়ার, মোর দেন 12 আওয়ার ট্রেনিং। এবং আপনার মনে সবসময় একটা কোশ্চেন আসে না যে মাত্র 3 বছরে কি করে সম্ভব একটা ফুললি ট্রেন ডক্টর বানানো? কারণ এটা, ঠিক আছে, এটার জন্য এটা সম্ভব। কিন্তু আপনার এখন যেটা লাইফ স্টাইল, সেটা হলো 12 ঘন্টা হলো, মোর দেন 12 ঘন্টা হলো লেজার টাইম, মানে সরি অ্যাগেন, না লেজার না ভাইয়া, নন একাডেমিক টাইম। তাহলে মোর দেন 12 আওয়ার যদি আপনি নন একাডেমিক ওয়েতে টাইম স্পেন্ড করেন, হুম, আমি একটু রিভিশন দিয়ে দিয়ে কথা বলতেছি, ওয়েস্ট বলি নাই, হ্যাঁ। নন একাডেমিক ওয়েতে যদি আপনি মোর দেন 12 আওয়ার টাইম স্পেন্ড করেন, তাহলে অবশ্যই আপনার একাডেমিক আউটকাম ভালো হবে না, তাই না? এরকম আর কি। একটু খেয়াল করবেন আপনি কোথায় আসলে আপনার মেইন টাইম গুলো যাচ্ছে। যারা প্যারেন্ট তাদের জন্য যেটা বক্তব্য থাকবে, যারা প্যারেন্ট এবং খুব বেশি ফ্যামিলি, মানে অবশ্যই যাদের ফ্যামিলি নিয়ে আসেন, ফ্যামিলি রিলেটেড রেসপন্সিবিলিটিস আছে, তাদের ক্ষেত্রে বলবো মেক এ লিস্ট, অ্যান্টিসিপেট, প্রায়োরিটাইজ। তিনটা কথা, তিনটা শব্দ সবাই একটু লিখিত, যাদের ফ্যামিলি আছে তাদের জন্য তিনটা শব্দ। আমি আমি আবার বেশি বেশি কথা বলে দেখছি মানুষ মনে রাখতে পারে না। লিস্ট, অ্যান্টিসিপেট, প্রায়োরিটাইজ। ওকে, অলরাইট, বা গ্রুপ বানানো, হ্যাঁ পড়াবো, এগুলো সব বলবো, সমস্যা নেই। ওকে, আর কি? আর যারা নন প্যারেন্ট তারা তো কি লাভ আছে? আপনারা খালি ট্রাই করে যান, হয়ে যাবে দেখবেন। সময় নষ্ট করেন না, তাহলেই হবে। আপনাদের জন্য সেম জিনিস প্রযোজ্য। অর্থাৎ আপনি তখন ওই যে ইনওয়ার্ড টু আউটওয়ার্ড হবে, আপনি তখন বুঝবেন যে আমি আসলে কোথায় সময় নষ্ট করতেছি। এই যে এটা বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট। এটা বুঝতে পারে সেই অনুযায়ী এটা আগাবেন। ওকে, চলেন সামনে আগে। যেটা আর কি গোল, ধরে নেন এটা আপনার একেবারে ফুল টাইম ট্রেনিং, ঠিক আছে? ধরে নেন এটা ফুল টাইম জব, ফুল টাইম ট্রেনিং। ইউএসএমএলটাকে যে ফুল টাইম জব হিসেবে ট্রিট করবে, তার সাকসেস কনফার্ম। ইউএসএম, আমি আবারও বলতেছি, ঠিক আছে, আমি জানি এটা খুব টাফ, ফুল টাইম জব না, কিন্তু ফুল টাইম জবের মতন আমি বিহেভ করব, এটা টাফ, খুবই টাফ। যদি করতে পারেন যে ইউএসএমএলটাকে আমি ফুল টাইম জবের মতন ট্রিট করব, ধরে নিব আই হ্যাভ এ বস, সামওয়ান, যার কাছে আমার 8টার সময় রিপোর্ট করতে হবে, কাজের সময় আমি মোবাইল টিপতে পারবো না, স্পেসিফিক টাইপে আমি ব্রেক নিতে পারবো, অলওয়েজ সামওয়ান ওয়াচিং মি, এরকম ভাবে বিহেভ করব, প্রফেশনালি বিহেভ করব, গোসল করে ভালোভাবে ড্রেস আপ পরে তারপরে পড়তে বসবো বা কাজে যাবো, এবং অবশ্যই নট ফ্রম হোম, এবং একটা সার্টেন টাইমে আবার বাসা আসবো, 8 AM টু 6 PM or 7 PM, মাঝখানে 1 ঘন্টা ব্রেক, ঠিক আছে, বা মিলা ঝিলা 2 ঘন্টা ব্রেক। এরকম ফুল টাইম জব হিসেবে যদি কেউ ইউএসএমএ কে ট্রিট করতে পারেন, 1 বছরের মধ্যে আপনার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। 1 বছর লাগবে না ভাগ্য চেঞ্জ হতে, ইনশাল্লাহ। আপনি বুঝে ফেলবেন যে আপনি একটা ডিরেকশন আগাচ্ছেন। হাউ টু ডু দ্যাট? দেয়ার ইজ এ ওয়ে টু ডু দ্যাট। সেটা হলো লাইব্রেরি বেসড যদি করা যায়, লাইব্রেরি বেসড যদি করা যায় তাহলে কিছুটা সম্ভব, ঠিক আছে, কিন্তু টাফ, অনেক টাফ। এর জন্য তো যেটা মানুষ 3-4 বছর, 4-5 বছরে পারতেছে না, আপনি 1 বছরে পারবেন, এটা তো টাফ হবেই, তাই না? কিন্তু এটা সম্ভব। এবং আমি আপনার জন্য অনেক সময় রাখছি। বাসা যদি 7টার সময় যদি বাসায় চলে আসেন, তাহলে অনেক সময় থাকে ফ্যামিলির সাথে টাইম কাটানোর। আই উইল বি সুপার হ্যাপি আমি যদি 7টার সময় বাসায় প্রতিদিন প্রেজেন্ট থাকতে পারি। নিওনাটাল ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ থেকে স্টেপ 1-এ প্রশ্ন আসবে, স্টেপ 2 সি তে প্রশ্ন আসবে, স্টেপ 3-তে প্রশ্ন আসবে। রিস্ক ফ্যাক্টর কি?
ব্লিডিং এর সোর্স কি, ওরা ব্লিডিং এর সোর্সটা পছন্দ করে। স্টেপ টু সি কে পছন্দ করে, এই ব্লিডিং আমরা ডায়াগনোসিস করবো কি দিয়ে? সাবভেন্ট্রিকুলার জন্য এই ব্লিডিংটা হয়, জার্মিনাল ম্যাট্রিক্স এটার নাম। আপনার মনে একটা শয়তান থাকে, সেই শয়তানটা এই টার্মটা ভুলে দিবে, সেটা হলো জার্মিনাল ম্যাট্রিক্স। ব্লিডিংটা কেন হয়? কারণ পুয়ারলি রেগুলেটেড, এবং এটা হলো খুব ফ্র্যাজাইল ব্লাড ভাস্কুলার মানে ভাস্কুলেচার নেটওয়ার্ক। ইন্টারক্রেনিয়াল হেমোরেজ থেকে পরীক্ষা সবচেয়ে বেশি আসবে যেটা, সেটা হলো সিটি স্ক্যান দেখে আপনাকে ডায়াগনোসিস করা। পরীক্ষা আসবে নাকি? পরীক্ষা আসবে না সাবডুরাল হেমাটোমা এটা অ্যাকিউট নাকি ক্রনিক, নাকি অ্যাকিউট অন ক্রনিক। এটা যদি স্টেপ ওয়ানে আসে তাহলে তো মানে কোনো মাইরে ফেলছে, এটা আসবে না পরীক্ষায়, ঠিক আছে। গ্রসলি সবার আগে আমরা চেষ্টা করবো যে আমরা আলাদা করতে পারি কিনা যে কোন স্ক্যানের কাজ কি, মানে সরি কোন স্ক্যান দিয়ে কোন কোন ডায়াগনোসিস হচ্ছে, ঠিক আছে। কোনটা এপিডুরাল, কোনটা সাবডুরাল, কোনটা সাবআরাকনয়েড, কোনটা ইন্টারপ্যারেনকেমাল। যেটা আমার একটা টেকনিক আছে, দেখে ইমেজিং দেখে একদম 1 মিনিটের মধ্যে বুঝে ফেলা যাবে, 2 মিনিটের মধ্যে বুঝে ফেলা যাবে স্টেপ ওয়াইজ 2-3টা কোশ্চেন করে যে এটা ডায়াগনোসিস কি। তারপরে আসে আপনি একটু ডিটেলস পড়বেন। এপিডুরাল হেমাটোমা কখন হয়, ট্রমা অ্যাসোসিয়েটেড কিনা, আদার ক্লিনিক্যাল ফিচার গুলো কি, যদি হার্নিয়েট করে তাহলে আমি এটা বুঝবো কি করে, কোন ক্রেডেল নার্ভকে কম্প্রেশন করবে সেটার জন্য কি পাওয়া যাবে, এবং এটার শেপটা এরকম কেন, এবং এটা সুচার লাইনকে ক্রস করে না সেটা বলতে কি বুঝায়, মিড লাইন কে ক্রস করা বলতে কি বুঝায়, সুচার লাইনকে ক্রস করা বলতে কি বুঝায়। যদি এটা আমি লাইভ ক্লাসে না বলে থাকি আবারও বলি, মিড লাইন হলো এটা, ব্রেন প্যারেনকামা এদিক থেকে এদিকে যাচ্ছে কিনা এটাকে বলা হয় মিড লাইন শিফট, আর সুচার লাইন হলো এখানে বোনসে, ঠিক আছে। তাহলে মিড লাইন শিফট করা আর সুচার লাইন ক্রস করা এক কথা না, মিড লাইন ক্রস করা সুচার লাইন ক্রস করা এক কথা না, কিন্তু খুব সাবধান। স্পেসটা কোথায় লোকেটেড, সাবডুরাল এপিডুরাল স্পেস কোথায় আছে, এটা আর্টারিয়াল নাকি ভিনাস? যেহেতু এটা আর্টারিয়াল, অলমোস্ট অলওয়েজ সার্জিক্যাল ইন্টারভেনশন নিডেড। সাবডুরাল হেমাটোমার ক্ষেত্রে সুচার লাইন ক্রস করবে। সাবডুরাল হেমাটোমার ক্ষেত্রে প্যাথোফিজিওলজিটা কি ব্রিজিং ভেইন, এটা রিস্ক ফ্যাক্টর কি, যেহেতু এটা ব্রিজিং ভেইন। এটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে, অ্যাকিউট অন ক্রনিক হতে পারে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো কিরকম হবে, সাবআরাকনয়েড হেমোরেজের ম্যানিফেস্টেশন কি হবে, কজ কি হবে, ট্রমাটিক ভার্সাস নন ট্রমাটিক। নন ট্রমাটিক হলে অ্যানিউরিজম, অ্যানিউরিজমকে খোঁজার জন্য আমরা কি করব। এরপরে যেটা হতে পারে সেটা হলো ভেসোস্পাজম, ভেসোস্পাজমকে প্রিভেন্ট করার জন্য কি করব, ভেসোস্পাজমকে প্রিভেন্ট করার জন্য নিমোডিপিন দিব। এই প্রশ্নটা যদি পরীক্ষায় না আসে টাকা ফেরত দিয়ে দিব। ইন্টারপ্যারেনকামাল ব্লিডিং, মোস্ট কমন কজ হলো হাইপারটেনসিভ হেমোরেজ, যে অ্যানিউরিজম সেটাকে বলা হয় চারকোট বৌচার মাইক্রো অ্যানিউরিজম। মোস্ট কমন লোকেশন হলো বেসাল গ্যাংলিয়া, মনে থাকবে। এই লোকেশনের উপর বেস করে আমরা বুঝতে পারি এটা কি হাইপারটেনসিভ নাকি হাইপারটেনসিভ না। পন্টাইন সরি সেন্ট্রাল পোস্ট স্ট্রোক পেইন সিনড্রোম, এটা হাই এল, এক্সট্রিমলি হাই এল, পরীক্ষা আসতে পারে। ফ্যান্টম লিম্ব পেইন অত বেশি ইম্পর্টেন্ট না। ডিফিউজ অ্যাক্সোনাল ইনজুরি, এটা আহ, খুব ভায়োলেন্ট ট্রমা থেকে, ভায়োলেন্ট না মানে খুব হাই স্পিড ট্রমা থেকে এটা হয়, এক্সন গুলো কেটে যায়। এমআরআই তে পাওয়া যাবে পাংক্টেড লেশন, পাংক্টেড হেমোরেজ। এই কথাটা জিজ্ঞেস করবে কি পাওয়া যাচ্ছে, এবং পেশেন্ট চলে যাবে ভেজিটেটিভ স্টেটে, পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেজ, কমাতে চলে যাবে। কি 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 ধরনের অ্যাফাসিয়া হতে পারে, এবং এটা কোনটার সাথে কোন লোব এফেক্টেড, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যেটা বলেছিলাম সাবআরাকনয়েড হেমোরেজ, সাবআরাকনয়েড হেমোরেজের সাথে ব্রিজ করতে হবে অ্যানিউরিজমকে। সাবআরাকনয়েড হেমোরেজ যেটা হলো সেটা ট্রমাটিক হতে পারে, সেটা অ্যাট্রমাটিক হতে পারে। অ্যাট্রমাটিক যদি হয় তাহলে এটা অ্যানিউরিজম, অ্যানিউরিজম খোঁজার জন্য এখন আমাকে সিটি অ্যাঞ্জিওগ্রাম করতে হবে। কোন কোন লোকেশন অ্যানিউরিজম হয়, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। প্রতিটা লোকেশনের সাথে কিছু আলাদা স্পেসিফিক সিমটম আছে। চার্কট বোঝার মাইক্রো অ্যানিউরিজম বলতে কি বোঝায়, কোথায় থাকে, কেন হয়। ফিভার ভার্সাস হিট স্ট্রোকের পার্থক্যটা কি, ট্রিটমেন্ট কোনটাতে কি দেবো, স্টেপ টু সি খেতে বেশি লাগবে। ফোকাল সিজার জেনারেলাইজ সিজারের আলাদা করতে পারাটাই হলো ইম্পর্টেন্ট। ইউএসএমএল তে অ্যাকচুয়ালি এই ধরনের কোনটা ডায়াগনোসিস সেটা জিজ্ঞেস করে না, পরীক্ষায় আসে স্টেটাস এপিলেপটিকাস। স্টেটাস এপিলেপটিকাসটা আপনি আইডেন্টিফাই করতে পারেন কিনা এটা পরীক্ষাতে আসবে, এবং সেটা রিলেটেড ট্রিটমেন্ট কি। পরীক্ষাতে সিজারের ডায়াগনোসিসের তুলনায় বেশি আসবে হলো আপনার ট্রিটমেন্ট।
তবু ডায়াগনোসিস জানাটা ইম্পর্টেন্ট। ফোকাল সিজারকে ইম্পেয়ার্ড কনসাসনেস নাকি ইম্পেয়ার্ড কনসাসনেস না? ফোকাল সিজারটা সেকেন্ডারিলি এক জায়গা থেকে অরিজিন, কিন্তু ইভেনচুয়ালি সে পুরো সেরেব্রাল কর্টেক্স কে ইনভলভ করতে পারে। এটাকে বলা হয় সেকেন্ডারি জেনারেলাইজড। টনিক ফেজ কি, ক্লনিক ফেজ বলতে কি বোঝায়? ছবি দেখে দেখে বুঝলেন। হেডেকের টাইপ, এই হেডেকের ক্লিনিক্যাল পিকচার দেখে ডায়াগনোসিস কি, এটাও পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন দেওয়া হলো আর কি, এখান থেকে একটা প্রশ্ন, এই পেজ থেকে একটা না, দুই তিনটা প্রশ্ন আসবে, কারণ হেডেক হলো খুব কমন একটা ব্যাপার, তাই না? ইউএসএমএল সবগুলো লাইক করে, টেনশন, মাইগ্রেন, ক্লাস্টার, ট্রাইজেমিনাল নিউরালজিয়া। সবচেয়ে বেশি লাইক করে লাস্টের দুইটা। ক্লাস্টার হেডেক হলো রিপিটেটিভ বাট খুবই শর্ট এপিসোড, সাথে তার কিছু অটোনমিক সিমটম থাকে যেটা অন্য কোনোটাতে থাকে না। আপনাকে একটু আলাদা করতে হবে যে কোনটা দিয়ে আমি অ্যাবসোলিউটলি আলাদা করে ফেলতে পারবো, যে হ্যাঁ ক্লাস্টার হেডেকটা যেন আমি বুঝতেই পারি, এটার মধ্যে যেন কনফিউশন ক্রিয়েট না হয়। কনফিউশন যদি ক্রিয়েট হয় টেনশন ভার্সাস মাইগ্রেন, দ্যাটস ফাইন। স্টেপ ওয়ানের প্রশ্নে টেনশন এবং মাইগ্রেনেও কনফিউশন তৈরি হওয়া যাবে না। টেনশন হেডেকে বলবে ব্যান্ড লাইক বাইল্যাটারাল, মাইগ্রেনে বলবে ইউনিল্যাটারাল, সাথে অরা আছে। আর কিছু জিনিস হলো কমন, যেমন নশা, ভমিটিং এর ফিলিং, এটা দিয়ে আপনি আলাদা করা ঠিক হবে না। ক্লাস্টার হেডেকের উপর বেশি মনোযোগ দিবেন, কারণ ক্লাস্টার হেডেক সম্পর্কে আগে আপনি কোনোদিন পড়ালেখা করেন নাই, ওরাও এটা জানে, পরীক্ষা জিজ্ঞেস করবে। ক্লাস্টার হেডেকের সাথে ইমিডিয়েট ট্রিটমেন্ট কি? অ্যাকিউট ট্রিটমেন্ট হলো 100% অক্সিজেন সাপ্লাই দেওয়া। এটা ইউএসএমএল খুব লাইক করে, খুবই পছন্দ করে এই কথাটা। আর কি দেওয়া যেতে পারে সাথে সাথে হেডেক কন্ট্রোল করার জন্য? সুমাট্রিপটান। তার অ্যাকিউট ট্রিটমেন্ট এক জিনিস, তার প্রোফাইলেক্সিস আরেক জিনিস। এই দুইটা কনসেপ্ট দুই জায়গায় প্রযোজ্য, মাইগ্রেনের ক্ষেত্রে প্রযোজ্য, ক্লাস্টার হেডেকের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাকিউট ট্রিটমেন্টে কি দিব, প্রোফাইলেক্সিসে কি দিব, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, স্টেপ 3 পর্যন্ত কাজে দিবে। তারপরে টপিক হলো ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে অ্যাকচুয়ালি নট টিপিক্যালি হেডেক, বাট ট্রাইজেমিনাল নার্ভের ডিস্ট্রিবিউশন বরাবর পেইন। যদি অপথ্যালমিক যদি হয় তাহলে ফোর হেডে পেইন আসতে পারে, কিন্তু রেয়ার। খুবই শর্ট লিভড পেইন, কিন্তু খুবই ইন্টেন্স। ঠিক আছে? এটা ট্রিটমেন্টের জন্য যে কার্বামাজেপিন, এই কথাটা ওরা খুবই পছন্দ করে, এবং এটার কিছু ট্রিগারিং ফ্যাক্টর থাকে, যেমন ফেশিয়াল মুভমেন্ট, চুইং, টকিং, তারপরে ঠান্ডা পানি, এগুলো। মাইগ্রেনের ক্ষেত্রে বেশি বেশি পড়বো, ডায়াগনোসিস করতে পারি যেন, তারপরে কোনটা কোনটা অ্যাকিউট ট্রিটমেন্টে দিব, কোনটা কোনটা প্রোফাইলেক্সিসে দিব। স্টেপ 2 সিকে তে যে আমরা জানবো যে কখন প্রোফাইলেক্সিস লাগবে, কখন প্রোফাইলেক্সিস লাগবে না। এখন এটা পড়া লাগবে না, জাস্ট একটা কোর্সের মাথায় থাকবো। টেনশন হেডেক হলো লংগেস্ট। টেনশন হেডেক কনস্ট্যান্ট থাকতে পারে, তাই তো, এই জন্য এটা লংগেস্ট। যদি আপনি যখন ডিউরেশনের দিকে তাকাবেন, ডিউরেশনের দিক তাকাইলে আপনার কাছে মনে হবে যে মাইগ্রেন লংগেস্ট। নো, অ্যাকচুয়ালি মাইগ্রেন লংগেস্ট না। দেখেন টেনশন হেডেকের পাশে একটা কথা লেখা আছে, কনস্ট্যান্ট, তাই তো, তখন সারতেছে না, এটা অস্বাভাবিক কিছু না। তা যাই হোক, এই দুইটার মধ্যে হলো আলাদা করাটা পরীক্ষা একটু টাফ হতে পারে। এখন আসি যে মাইগ্রেন কিন্তু বাইল্যাটারাল পসিবল কিনা। পসিবল যদি এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, ঠিক আছে। প্যাথোফিজিওলজিটা আসতে পারে ডিউ টু ইরিটেশন অফ দ্য ক্রেনিয়াল নার্ভ 5। ওকে। টেনশন হেডেক অ্যাকিউটের ক্ষেত্রে ট্রিটমেন্ট অ্যানালজেসিক, অ্যানালজেসিস ছাড়া কিছু নাই। আর প্রোফাইল্যাক্সিস এর ক্ষেত্রে অ্যামিট্রিপটিলিন, বিহেভিয়ারাল থেরাপি। ডিসকাইনেসিয়ার মধ্যে কিছু কিছু মুভমেন্ট ওরা খুবই পছন্দ করে, যার মধ্যে টপ যেটা টপ যেটা সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হলো ডিস্টোনিয়া কোরিয়া। এটা হলো সবচেয়ে বেশি পছন্দ করে। অ্যাথেটোসিস ডেসক্রাইব করবে সাধারণত, সবগুলো আসলে ডেসক্রাইব করে। তো যাই হোক, সবগুলো পড়তে বলবো আমি, এই মুভমেন্ট গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। ডিস্টোনিয়া মাস্ট পরীক্ষা আসবে। এসেনশিয়াল ট্রেমর থেকে প্রশ্ন আসলে না আসলে টাকা ফেরত। ক জায়গা থেকে টাকা ফেরত দেওয়া যাবে সেটা বলি। ট্রেমর থেকে না আসলে, প্রশ্ন না আসলে টাকা ফেরত দেওয়া যাবে। ওকে। রেস্টলেস লেগ সিন্ড্রোমের ট্রিটমেন্টটা পড়েন, কাজে দেবে। গাবাপেন্টিন, ডোপামিন অ্যাগনিস্ট। পার্কিনসন এর পর থেকে আমাদের ডিজেনারেটিভ ডিজিজ গুলো শুরু। আর আমরা তো এখানে যেটা পড়লাম না সেটা হলো স্পাইনাল কর্ডের লেসনটা ওরা পরে নিয়ে গেছে, ঠিক আছে। আপনারা যেটা করবেন, স্পাইনাল কর্ডের লেসনটা আগে পড়ে ফেলবেন, স্পাইনাল কর্ডের লেসনটা পড়ার পরে স্ট্রোক পড়বেন এবং ব্রেন স্টেমের লেসন গুলো পড়বেন, ঠিক আছে।
আগে স্পাইনাল কর্ডের রিলেশন গুলো পড়ে ফেলবেন, এই যে এখান থেকে স্পাইনাল কর্ডের রিলেশন গুলো সবার আগে পড়বেন। ওকে, স্পাইনাল কর্ডের রিলেশন পড়বেন, তারপরে ক্রেনিয়াল নার্ভের রিলেশন পড়বেন, তারপরে যাবেন আপনি ওই ব্রেন স্টেমের রিলেশন পড়ার জন্য, তার আগে না। আজকে এই পর্যন্ত থাকুক, আমরা আবার নেক্সট ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস কালকেও হয়ে যেতে পারে, আর যদি কালকে না হয় তাহলে আর একটু পরে হবে আর কি, কারণ আমি নেক্সট উইকেন্ডে আমার ডিউটি আছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকে আপনাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য যে কথাগুলো বলছি, যেটা যেটা ভালো লাগে পছন্দ হয় যেটা যেটাতে আপনি এগ্রি সেটা সেটা ফলো করার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন, আজকে যদি আপনি ডিসিশন নেন যে ফলো করব, ইনশাল্লাহ আত্মস্থ করেন, প্র্যাকটিস করা শুরু করেন, এটা অ্যাকচুয়াল কাজে রিফ্লেক্ট হতে সময় লাগবে, সাথে সাথে হয়ে যায় না। আজকে থেকে আমরা ট্রাই করি, কেমন? আরেকটা ক্যারেক্টার যেটা আমাদের সাকসেসের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো কনস্ট্যান্ট ফিডব্যাক খোঁজা, হাউ আই ক্যান ইমপ্রুভ। কোনো সময় নিজেদের পারফরমেন্সে স্যাটিসফাই হওয়া যাবে না, বা গেস করা যাবে না হোয়াট এভার আই এম ডুইং ইজ দ্য বেস্ট। সবসময় ধরে নিতে হবে হোয়াট এভার আই এম ডুইং ইজ নট দ্য বেস্ট। এবং এখানে একটা জিনিস হলো ব্যালেন্সের একটা ব্যাপার, এটা নিয়ে ডিপ্রেসড হওয়া যাবে না যে না আমি ভালো করতে পারতেছি না, এটা নিয়ে ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, আবার এটা নিয়ে ডিপ্রেসড হওয়া যাবে না। ঠিক আছে, মানে এটাকে বলা হয় যে বললাম, ইমোশনের কোনো সময় প্রান্তে থাকবেন না, ইমোশনের সবসময় মাঝামাঝি থাকার চেষ্টা করবেন। এটা নিজের জন্য, এটা অন্যের জন্য। কোনো সময় বলবেন না যে ও মাসুম ভাই অ্যাবসলিউট ভালো, মাসুম ভাই হয়তো বা ভালো। আরেকজনকে কোনো সময় বলবেন না ও অ্যাবসলিউটলি খারাপ, ও হয়তো বা মেজরিটি জিনিস আমার ভালো লাগে না। কিন্তু ভালো খারাপ মিলে মানুষ, এটা এটা আপনার জন্য প্রযোজ্য। অনেক সময় দেখবেন নিজের মনে হইতেছে শালার আমি তো মনে হয় 100% ভালো, সমস্যা। এটা আল্লাহ আমাদের মধ্যে এই জিনিসগুলো দিছে, এগুলো না দিলে মানুষ সুইসাইড করে মরে যেত সবগুলো মানুষ। মানুষ সে মনের ভিতরে আল্লাহ অনেক সেলফ ডিফেন্সিভ অনেক কিছু দিয়ে দিছে। এখন ওটাকে ভালোভাবে ইউজ করা আর কি, ওইটা যেন আমার গ্রোথের জন্য বাধা না হয়ে দাঁড়ায়। আমি যেন এরকম না হই যে আমার কেউ কিছু শিখাইতে পারে না, আমাকে কেউ কোনো ফিডব্যাক দিতে পারে না। এবং একটা বয়সের পরে মানুষ আসলে মানুষকে ফিডব্যাক দেয়ও না। আমরা সবাই অলমোস্ট ওই বয়সটা পৌঁছে গেছি, কেউ এখন আমাদেরকে ফিডব্যাক দিবে না। আমাদেরকে এখন ফিডব্যাক খুঁজতে হবে, এবং কেউ আমাদেরকে ধরে ধরে এরকম কি দিবে না বলেন তো, গাইডলাইন্স দিবে না, অ্যাডভাইস দিবে না। এখন আমাদের ওই বয়সটা নাই। তাহলে এগুলো এখন খুব মানে ইয়া হয়ে গেছে, মানে কি বলে, খুব রেয়ার হয়ে গেছে। তাহলে যখন আমি এটা পাবো তখন যেন এটাকে আমি হাইয়েস্ট ইউটিলাইজ করতে পারি। আর একটা জিনিস কেউ দিবে না, সেটা হলো আপনার কে একটু ধরেন, অনেক সময় আছে না যে মানুষের একটু সাহস দরকার হয়, একটু অনুপ্রেরণার দরকার হয়। ঠিক আছে, আমরা জানি যে আমাদের ওই লেভেলে যেতে হবে যেখানে মিনিমাম অনুপ্রেরণা নিয়ে আমি কাজ করতে পারবো, কিন্তু এরপর যে মানুষ দরকার হয়, এটাও মানুষ দেয় না। মানুষ ধরে নেয় মানে ওরা কি বুঝাবে বা কি সান্ত্বনা দেবে। তাহলে যত বড় বড় হবো আমরা, আস্তে আস্তে জিনিসগুলো রেয়ার হয়ে যাবে। নাম্বার ওয়ান ফিডব্যাক, নাম্বার টু অ্যাডভাইস, নাম্বার থ্রি অনুপ্রেরণা। যে তিনটা জিনিস দেওয়ার জন্য আর কি আমাদের এই কোচিং এর একটা আলাদা একটা রোল, আমি কারণ আমি জানি কোন কোন জিনিস রেয়ার। তো এই যে আপনার মনের মধ্যে একটা ইচ্ছা আছে না, যে একটু ভালো করতে চাই, ভালো ডাক্তার হতে চাই, ইউএসএমএল দিতে চাই, এটা হলো আপনার মধ্যে খুব ভালো একটা জিনিস। এই ইচ্ছাটার কথা চিন্তা করে, এই উইশটার কথা চিন্তা করে বাকি অনেক কিছু স্যাক্রিফাইস করে। আচ্ছা আমি তো এটা চাই, তাহলে আর একটু করি। আচ্ছা আমি তো এটা চাই, তাহলে এটা বাদ দেই। আচ্ছা আমি তো এটা চাই, তাহলে আর একটু কষ্ট সহ্য করি। আপনাদের মানে স্ট্রেংথ হলো এটা, যে আমরা এটা চাই, আমরা বেটার হতে চাই, আমরা এফিসিয়েন্ট ফিজিশিয়ান হতে চাই, আমরা নলেজ ডেভেলপমেন্ট করতে চাই। ঠিক আছে, এখন এই চাওয়াটাকে প্রায়োরিটি দিব, ইনশাল্লাহ আমরা পারবো। ঠিক আছে, এই যে এত ঝড় তুফান এত কিছু হয় আবার হয় না, কিন্তু এরপর আমার ইচ্ছাটা মরে যায় না, এটা কিন্তু একটা স্ট্রেংথ, এটা একটা পারসিস্টেন্ট একটা ইচ্ছাটা, এটা আপনার স্ট্রেংথ। ঠিক আছে, চেষ্টা করে যান, ইনশাল্লাহ ভালো হবে। ওকে, বাই, আসসালামু আলাইকুম।